এটা এটা একটু পরে আসি। মাঝখানে একজন একটা প্রশ্ন করেছে, ওই উত্তরটা দিয়ে নেই। যে কোর্ট থেকে নথি থেকে কি হয়েছে, জবানবন্দি জেরা শিট গুলো চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে বা কেউ ইচ্ছাকৃত নিয়ে গেছে, যেটাই হোক, কিন্তু এই বাদী পক্ষের হাতে এইগুলোর সইমোহরি নকল আছে, এটা ঠিক। এখন একটা জিনিস খেয়াল করবেন, যে যিনি বাদী সইমোহরি নকল নিয়েছেন, ঠিক আছে, তারটা কিন্তু নকলখানায় আছে, নিশ্চয়ই টাইপ করে নিয়েছেন নকলখানা থেকে। তো নকলখানায় কিন্তু তার একটা কপি অবশ্যই কম্পিউটারে আছে, যেটা বাদীকে দিয়েছে। বাদীকে যেটা দিয়েছে সেটা কিন্তু অবশ্যই নকলখানার কম্পিউটারে আছে। এখন বিচারক চাইলে সেটা নকলখানা থেকে সংগ্রহ করতে পারবে, এটা আপনার সংগ্রহ করতে হবে না। মানে আপনি চাইলে আপনিও নিতে পারবেন নকল, বাট এটা বিচারকই নকলখানা থেকে এই সাক্ষীর জবানবন্দি জেরাটা আবার নিয়ে আসতে পারবেন নথিতে। এনে উনি যদি স্বাক্ষর দিয়ে দেয়, হ্যাঁ, উনি যদি স্বাক্ষর করে দেয় যে এটা বিচারকের দ্বারা অ্যাটাস্টেড হলো, মানে এটা সঠিক, নকলখানা থেকে উনি নিজ দায়িত্বে এনেছেন, এটা সঠিক, তাহলে আর এটা নিয়ে কেউ কোনো আপত্তি উঠাতে পারবে না। কেউই আপত্তি উঠাতে পারবে না, কারণ এটা নকলখানা থেকেই বাদীকে সরবরাহ করা হয়েছে। ওকে। আর এটা কোনো পক্ষের আপত্তিও থাকার কথা না, বিকজ এটা তো আর বিচারকের কোনো ইন্টারেস্ট না, এটা তো নকলখানা থেকেই আবার আনা হয়েছে। এটা তো আর বিচারক দুই লাইন লিখে দেয় নাই অতিরিক্ত। আর যদি কোনো পক্ষের এরকম সন্দেহ থাকে যে ওইটা ওই মামলার সাক্ষী জবানবন্দি বা জেরার না, তাহলে সেটা তাকে প্রমাণ করতে হবে। আদালত তার কোর্ট নকলখানা থেকে যে কাগজটা বের হবে সেটাকে জেনুইন হিসাবেই ধরে নেবে। এটা এভিডেন্স অ্যাক্টে আমাদের এই বিধান আছে, যে কোর্টের কোনো কাগজ সম্পর্কে কোর্ট অবশ্যই ধরে নেবে। 81 ওই দিকে আছে, অবশ্যই ধরে নেবে যে সেটা জেনুইন। ওকে, ক্লিয়ার বিষয়টা? যিনি প্রশ্নটা করেছেন, এটা নকলখানাই আছে। ওকে, তার মানে এই মামলায় নতুন করে সাক্ষ্য নেওয়ার কোনো দরকার নাই, এবং এটা নেওয়া সমীচীন হবে না। কেন হবে না? ধরেন এটা যদি আবার নতুন করে বিচারক মনে করে যে আবার জবানবন্দি জেরা হবে, তাহলে বাদী আগে যে ভুলগুলো করেছে সে কিন্তু এখন আর এই ভুলগুলো করবে না, সে খুব সাবধান হয়ে যাবে। আগে যে সব জায়গায় কন্ট্রাডিকশন হয়েছিল, ওই ওনার আইনজীবী কিন্তু ওকে বলে দেবে যে এইবার আর এই ভুলগুলো করা যাবে না। তো যেহেতু বিচারকের হাতে বেস্ট অপশন আছে নকলখানার নকলটা, তাহলে কেন এই ঝামেলার মধ্যে বিচারক যাবে, সেটাই নিয়ে আসবে, এনে নথিতে সংযুক্ত করবে। সংযুক্ত করে তিনি নিজের স্বাক্ষর দিয়ে দেবে যে এটা এমনিতেই নকলখানা থেকে কম্পেয়ার করে দেওয়া হয় মূলটার সাথে। তো এটা কোনো ইস্যুই না, এটা সলভ করা যাবে, এটা জটিল কোনো বিষয় না। আচ্ছা, এরপরে আমি যেটা বলতেছিলাম যে চেকের বিষয়ে কেন তদন্তে দেওয়া হয়, তাহলে খেয়াল করেন, একজন মানুষ তার লুঙ্গি পরা ছিঁড়া একটা পাঞ্জাবি শরীরে দেয়া দেখলে মনে হচ্ছে যে তার মানে সংসারই চলে না, এত গরিব একজন মানুষ, সে 2 কোটি টাকা দামের একটা চেক নিয়ে একজনের বিরুদ্ধে মামলা করতে আসলো। তাহলে কি এইখানে একটু সন্দেহ তৈরি হয় কিনা, যে এই লোককে কেন আসামি 2 কোটি টাকার চেক দেবে? এর নিজেরই তো একটা লুঙ্গি নাই, লুঙ্গিটাও ছেঁড়া, জামা কাপড় ছেঁড়া, গরিব, দেখলে মনে হয় অনেক গরিব। তাহলে ইনার সাথে কি ট্রানজেকশন থাকতে পারে যে ইনাকে 2 কোটি টাকার একটা চেক দেবে? এই এই ডাউটটা আপনার অ্যাজ এ রিজনেবল অথবা অ্যাজ এ প্রুডেন্ট ম্যান আপনার মনে এই প্রশ্নটা আসে কিনা? আপনার মনে এই প্রশ্নটা আসে কিনা যে এই লোকের হাতে কেন 2 কোটি টাকার চেক দেবে? আমি বলতেছি। আচ্ছা, বলতেছি এটার প্রতিকারও আমি বলতেছি। আগে বলেন যে আপনার এই সন্দেহটা তৈরি হবে কিনা। একজন মানুষের যার ভালো পোশাক নাই, দেখলেই মনে হচ্ছে গরিব মানুষ, অনেক গরিব মানুষ, তার কাছে 2 কোটি টাকার একটা চেক, এটা কিন্তু একটা সন্দেহ বিচারকের হবে। ঘটনাটা কি? একটা দুইটা টাকা না, 1-2 লাখ টাকা না, 2 কোটি টাকা, মানে 200 লক্ষ টাকা। এই টাকাটা ওনাকে কেন চেক দিল? ওনার কি এমন প্রপার্টি আছে, কি এমন ট্রানজাকশন থাকতে পারে আসামির সাথে, যে তাকে 2 কোটি টাকার চেক দেবে?
তাহলে নিশ্চয়ই এইখানে ওই চেকটা সে ব্লাঙ্ক ছিল, সে নিজ হাতে বসিয়ে নিয়েছে। নিশ্চয়ই হয়তোবা 5,000 10,000 টাকা বা 10 লাখ টাকার জন্য একটা চেক লেনদেন হয়েছিল, সেখানে উনি ইচ্ছাকৃত ভাবে ব্লাঙ্ক চেক ছিল 2 কোটি টাকা বসিয়ে নিয়েছে। এই কারণে ব্যাংক তদন্তে দিতে আদালত তদন্ত দিতে পারে যে ওই যে অস্বাভাবিক টাকার পরিমাণ হলে এইটা একটা সন্দেহের কারণ, অস্বাভাবিক। আচ্ছা, আরেকটা কারণ হইতে পারে যে চেকের যে নাম, অর্থাৎ চেকের যে প্রাপক, প্রাপকের নাম ধরে লেখা আছে হচ্ছে আপনার রহিম, অর্থাৎ টাকাটা পাবে আব্দুর রহিমের নামে চেকটা দেওয়া হলো। এখন এই আব্দুর রহিম বানান যেভাবে লিখেছে, আর কথায় যে টাকার পরিমাণ লিখেছে, ধরেন 13 লক্ষ টাকা, হ্যাঁ, 13 লক্ষ টাকা। এখন বিচারক দেখলো যে এই জায়গায় যে রহিম লেখাটা, রহিমের যে র আর 13 লক্ষর যে র, এই দুইটা র অনেক বড় ব্যবধান। দুইটা র দেখে মনে হচ্ছে যে একই লোকের হাতের লেখা না। এখানেও র আছে, এখানেও র আছে, কিন্তু দুইটা র মনে হচ্ছে আলাদা লোকের লেখা। ওকে। আবার চেকের দাতা যিনি, তার যে স্বাক্ষর, তার নাম মনে করেন হচ্ছে রাজীব। হ্যাঁ, তার নাম হলো রাজীব, যে চেকটা দিয়েছে। তাহলে সেখানে রাজীবের স্বাক্ষর থাকবে, সেই রটা আবার অন্য ধরনের র, এরকম, রাজীব, এরকম লেখা। তাহলে দেখেন তিনটা র এর মধ্যে কি পরিমাণ কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, যে রাজীব চেকটা দিল তার র, আবার 13 লক্ষের র, আবার রহিমের র, এর কোনোটার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। একদম অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার বিভিন্ন লোকের হাতের লেখা। তাহলে কোর্ট এখানে সন্দেহ করতে পারে যে তাহলে কি মামলাটা, চেকটা কি তাহলে ব্লাঙ্ক চেক লেনদেন হলো? আইনত তো ব্লাঙ্ক চেক লেনদেন হতে পারে না। যদি যিনি চেকটা দিয়েছেন তিনি যদি শিক্ষিত মানুষ হন, তাহলে তিনি কেন ব্লাঙ্ক চেক দেবেন, তিনি কেন লিখে দিলেন না? তার মানে ঘটনা এরকম ঘটতে পারে যে চেকটা তার কাছ থেকে ব্লাঙ্ক নেওয়া হয়েছিল। যার কারণে আদালত কি করে, এটাকে তদন্তে দিয়ে দেখে যে যেহেতু রাজীব লেখাপড়া জানে, তাহলে কেন এই আহ, তার হাতের লেখার সাথে এই হাতের লেখাগুলো কেন পার্থক্য হচ্ছে? রাজীব নিজেই তো লিখতে পারতো, তাহলে কেন অন্য লোক দিয়ে কেন লেখাইতে হবে? এটা কিন্তু একটা পয়েন্ট, যে রাজীব নিজেই পড়ালেখা জানে, এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস, তাহলে সে তার নাম লিখতে পারে, 13 লক্ষ টাকাও সে বানান করে লিখতে পারে, প্রাপকের নামও সে বানান করে লিখতে পারে। তাহলে শুধু স্বাক্ষর করলো, কিন্তু এই জায়গাগুলো রাজীব কিছুই লিখলো না নিজের হাতে, ঘটনাটা কি? সে শিক্ষিত হওয়া সত্ত্বেও কেন কথায় এবং টাকার অঙ্ক কেন সে নিজে লিখলো না? অন্য লোককে কেন হায়ার করে এনে লেখাইতে হবে? তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা ব্লাঙ্ক চেক লেনদেন হয়েছিল। এই কারণেও আদালত এটা তদন্তে দিয়ে থাকে। তো আসলে তদন্তে দেওয়ার গ্রাউন্ড এইগুলোই, যে যখন টাকার কথায় যেটা লেখা থাকে, প্রাপকের নাম, তারপরে হচ্ছে চেক দাতার স্বাক্ষর, এইগুলোর মধ্যে যদি অ্যাপারেন্টলি কোনো অ্যানোমালি দেখা দেয় বা কন্ট্রাডিকশন দেখা দেয়, তাহলে এই আদালত এটা তদন্তে দিতে পারে যে এটা রাজীবের হাতের লেখা কিনা, রাজীবই দিয়েছিল কিনা চেকটা। এটা একটা বিষয়। আর একটা বিষয় তো ওই যে বললাম যে অস্বাভাবিক টাকার পরিমাণ, এটা থাকলেও আদালত তদন্ত করতে দেয় যে আসলেই কি এই চেকটা উনি কিভাবে পেল, তাদের মধ্যে কোনো লেনদেন আছে নাকি এমনিতে, নাকি চুরি করে কোনো চেক এনে তারপরে টাকার অঙ্ক বসিয়ে দিয়েছে, এটা যাচাই করার জন্য। এখন কি ক্লিয়ার যে কেন তদন্তে দেয়? ওকে। তাছাড়া এই দুই তিনটা ক্ষেত্র ছাড়া কখনোই চেক তদন্তে দেয়া হয় না। আরেকটা ক্ষেত্রে তদন্তে দেয়া হয়, সেটাও বলে দেয়, সমিতির যে চেক গুলা, সেটা এরকম ঘটনা ঘটে অনেক সময় যে দেখেন কি পরিমাণ
আমরা তো একই সমাজে বসবাস করি, দেখেন সমিতিতে কি ঘটনা ঘটে আমি বলি, দেখেন আপনাদের এটা স্বীকার করতে হবে। ধরেন আমি ব্র্যাক সমিতি থেকে 10 লক্ষ টাকা লোন নিই, ব্র্যাক থেকে 10 লক্ষ টাকা লোন নিলাম। ওকে, এখন এই ব্র্যাক সমিতিতে আপনি যখন লোন আনতে যাবেন, বা অন্য যে কোনো সমিতি হোক বা আর্থিক প্রতিষ্ঠান হোক, এটা একটা নিয়ম যে আপনাকে একটা চেক বা দুইটা চেক আপনাকে জমা দিতে হবে। এটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, তাও ফাঁকা চেক, মানে ব্লাঙ্ক চেক আপনাকে জমা দিতে হবে। এই চেকের পাতা জমা না দেওয়া পর্যন্ত আপনাকে তারা কোনোভাবেই লোন দেবে না। এটা একদম ওপেন সিক্রেট, এটা পৃথিবীর আপনি নিজে লোন আনতে যান ব্যাংকে বা আশা সমিতিতে বা ব্র্যাক সমিতিতে লোন আনতে যান, দেখেন ফাঁকা চেক ছাড়া, ব্লাঙ্ক চেক ছাড়া আপনাকে কোনোভাবে লোন দেবে না। ওকে, এইবার দেখেন ঘটনাটা কি ঘটে। তো আমি একটা আমি এরকম, আমি তখন ধামরাইয়ের দায়িত্বে ছিলাম, ধামরাই থানা, ঢাকার। তো আমি দেখলাম যে কিছু চেক, হ্যাঁ দেখেন, আপনারা এটা স্বীকার করার দরকার নাই, আবির ভাই দরকার নাই, আমি একটা ঘটনা বলি। দেখেন আমি আহ, এই যে ঢাকার পাশে যে ধামরাই উপজেলা, এই ধামরাই উপজেলার দায়িত্বে আমি ছিলাম। তো ধামরাই উপজেলায় আমি দেখলাম যে মহিলাদের লোন দেয়া হচ্ছে। তো সেট ডিজনারের মামলা হচ্ছে। এখন যে ব্যাংকগুলোর নাম কি, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এরকম সব বিদেশি ব্যাংক। এখন আমি দেখি ঘটনা কি, এই মহিলা 50,000 টাকা, 50,000 টাকা মাত্র ঋণ নিছে, বা 1 লক্ষ টাকা সর্বোচ্চ ঋণ নিছে, তাহলে উনি ওই প্রাইম ব্যাংকে চেক পাইলো কোথায়? প্রাইম ব্যাংক তো বড় লোকদের ব্যাংক, গুলশানে ব্রাঞ্চ থাকে, বা ব্যবসায়ীরা এই প্রাইম ব্যাংকের নাম জানে, বা আইএফআইসি ব্যাংক, এটা তো বড় লোকদের ব্যাংক। এই অশিক্ষিত মানুষগুলো এই ব্যাংকের সন্ধান পেল কিভাবে? তখন আমি একটা তথ্য পেলাম, আমি গোপনে একটু তদন্ত করলাম। তখন আমি দেখলাম যে ওইখানের যে সমিতিগুলো আছে, আমি আর সমিতির নাম না বলি, তারা ওই মহিলাদের ওই ব্যাংকে পাঠাই দেয় লোন দেওয়ার আগে। বলে যে আপনারা ওই প্রাইম ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে ওই অ্যাকাউন্টে 1,000 টাকা জমা রাখবেন। অ্যাকাউন্ট খোলার ওই 1,000 টাকাও দরকার হয় আমরা দিব, কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন ওইখানে গিয়ে প্রাইম ব্যাংকে, খুলে সেইখান থেকে একটা চেক বই দেবে। ওই চেক বই থেকে আমাদের 2টা পাতা দিতে হবে, ফাঁকা চেক বইয়ের পাতা দিতে হবে, তাহলে আপনি 1 লক্ষ টাকা ঋণ পাবেন। তখন দেখি ঘটনা কি, সব প্রাইম ব্যাংক, অর্থাৎ এই মহিলারা মানে কোন রকম নাম লিখতে পারে। ধরেন এক মহিলার নাম ধরেন রোজিনা, সে কোন রকম হাত টাত একদম ভেঙে গেছে রোজিনা লিখতে গিয়ে, মানে কোনোভাবেই আহ, রোজিনা লিখতে পারে না, এরকম পেঁচায় গেছে কিছু একটা লিখছে। মানে বোঝা যায় যে অশিক্ষিত মানুষ, কলম ধরতে পারে না, হাত কাঁপে। তখন আমার মনে এটা সন্দেহ তৈরি হলো যে তাহলে এরা প্রাইম ব্যাংক চিনলো কিভাবে? এদের তো যাওয়ার কথা কৃষি ব্যাংকে, সোনালী ব্যাংকে, সরকারি গরিব মানুষের যে ব্যাংক গুলো আছে এখানে যাওয়ার কথা, এই বিদেশি ব্যাংকের ব্রাঞ্চ গুলোতে ওরা কিভাবে গেল? তখন আমি তদন্ত করে দেখলাম যে ওরাই ডিরেকশন দিয়ে দেয় যে কোন ব্যাংক থেকে চেক আনতে হবে। তারপরে তারা এটা, তার মানে একদম একদম সুস্পষ্ট ভাবে এটা প্রমাণিত যে আপনি নিজেও যদি বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনি এক জায়গায় যান লোন আনতে, আপনার কোনো পরিচয় কাজ কাজ হবে না, চেক আপনাকে দিতেই হবে। বিশ্বাস না হলে কালকে আবেদন করে দেখেন কোথাও। তো যাই হোক, সেই মহিলাদের এইভাবে চেক রেখে রেখে তাদের ঋণ দেওয়া হতো। তো এখন ধরেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো এই ব্র্যাক ব্যাংক থেকে আমি 10 লক্ষ টাকা ঋণ নিলাম, নেওয়ার পরে আমি তাকে একটা ব্লাঙ্ক চেক দিলাম, যেহেতু আমাকে চেক ছাড়া তো ঋণ দেবে না, আমি আর কোথায় যাব, আমি তো অসহায়। আমি তাকে একটা চেক দিলাম। ওকে, এখন ধরেন আমি 3 বছর ধরে টাকা পরিশোধ করতেছি। তো 3 বছর ধরে টাকা পরিশোধ করতে করতে আমি 3 লক্ষ টাকা পরিশোধ করছি। 3 বছর ধরে আমি 3 লক্ষ টাকা পরিশোধ করছি, তাহলে ব্যাংক আমার কাছে পাবে কত? 7 লক্ষ টাকা। এখন দেখি কি চেকে লেখা
চেকে লেখা 8,82,000 টাকা, 8,82,000 টাকা এরকম লেখা। তখন আমি চিন্তা করি ঘটনা কি। এই ব্র্যাক ব্যাংক নিজেই আমার কাছে কাগজ দিচ্ছে যে দেখেন সে 10 লাখ নিয়ে এই যে এই তারিখে সে 3 লাখ পরিশোধ করছে। তাহলে তার কাছে পাওনা থাকলো ব্যাংকে 7 লক্ষ টাকা। তাহলে এখন 8,82,000 টাকা ব্যাংক কিভাবে পাবে? এই চেক ব্যাংক কোথায় পেল? 8,82,000 টাকার চেক ব্যাংকের হাতে কিভাবে আসলো? তারপরে কোনো রাউন্ড ফিগার না, পুরো 8 লক্ষ না, 8,82,656 টাকা এরকম। ঘটনা কি? একদম পয়সা সহ চেক। পরে যেটা জানতে পেলাম যে ওই চেকটা রাখে হলো ব্ল্যাঙ্ক চেক, ওই যে যেটা বললাম। ব্ল্যাঙ্ক চেক রাখার পরে আপনি ধরেন 3 লক্ষ টাকা পরিশোধ করার পরে এখন আপনি 5 মাস ধরে কিস্তি দিচ্ছেন না। এখন আপনার তো সুদ বাড়তেছে, যেহেতু 5 মাস ধরে আপনি দিচ্ছেন না, তাহলে আপনার তো টাকাটার ওই 7 লক্ষ টাকাই থাকবে না, সুদ তো বাড়তে থাকবে। এবং মামলার খরচ, এই যে যে ব্র্যাক ব্যাংক আছে, এই যে যে সে যে আইনজীবী রেখে মামলাটা চালাচ্ছে, এই মামলার খরচও এই ঋণ গ্রহীতাকে দিতে হবে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার তো 7 লক্ষ টাকার আহ চেক থাকার কথা, 8,82,000 টাকা চেক আপনি কই পাইলেন? তখন ব্যাংকের প্রতিনিধি আমাকে বলতেছে যে তাকে আমরা গত পরশুদিন জিজ্ঞাসা করলাম যে আপনি টাকা দেবেন কি দেবেন না। তখন সে আমাদের বলল যে আমি তো টাকা টাকা দিতে পারবো না, আপনাদের আমি একটা চেক দিয়ে দিচ্ছি। তখন উনি এই 8,82,656 টাকা 68 পয়সার একটা চেক আমাদের দিচ্ছে। আমি বললাম যে লোক আপনাকে 5 মাস ধরে কিস্তি পরিশোধ করতেছে না, সে আপনার তার কাছে আপনি টাকা চাইলেন আর সে আপনাকে 8,82,656 টাকা 65 পয়সার একটা চেক দিয়ে দিল গত পরশু বা 10 দিন আগে। কি অদ্ভুত কথা। যে লোক কিস্তির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে সে মামলার খরচ সহ সুদ সহ একটা চেক দিয়ে চলে গেল আপনাকে। তো এই হলো বাস্তবতা। দেখেন যে মানে মানুষ যে কিছু করে পার পাবে তার কোনো উপায় নাই, কোনো না কোনো দিক দিয়ে সে একটা চিহ্ন রেখেই যাবে যে সে একটা জালিয়াতি করছে। তাহলে সেই লোক 7 লক্ষ টাকার জায়গায় এখন তাকে দিতে হবে 8,82,656 টাকা 65 পয়সা, এটা দিতে হবে। এখন আপনি বলেন যে আমি বিচারক হয়ে কি এটা বিশ্বাস করব যে এই চেকটা 3-4 দিন আগে দিছে? বলেন, আপনি হলে কি করতেন? ব্যাংকের যে দাবি এটাকে আমি বিশ্বাস করব যে আসলেই এই 4-5 দিন আগে বা 2 মাস আগে সেই চেকটা দিয়েছে মামলার খরচ সহ সুদ সহ? নাকি এই চেকটা লোন নেওয়ার দিনই দেয়া ছিল? নাকি এই চেকটা লোন নেওয়ার দিনেই দেয়া ছিল, ব্ল্যাঙ্ক চেক? কোনটা বিশ্বাস করবো আমি? আপনারা যেটা বলবেন সেইটা। এই 1-2 মাস আগে দিছে নাকি লোনটা নেওয়ার সময় এই ব্ল্যাঙ্ক চেকটা দেয়া ছিল ব্যাংকে? ওকে, আবিদ দাস, থ্যাংক ইউ স্বীকার করার জন্য, ধন্যবাদ। কারণ বিচারকরা কিন্তু, আমরা কিন্তু একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, আপনাদের সাথে একই সমাজে বসবাস করি। আপনি যে পরিবেশে বড় হয়েছেন আমিও একই পরিবেশ থেকে বড় হয়ে এসেছি। আপনি রিকশায় ওঠেন আমিও এই দেশের রিকশায় উঠি, আপনি বাজার করেন আমিও বাজারে যাই, সুতরাং আমার কিন্তু এই বিষয়গুলো জানা। তো এই কারণে আমি বললাম যে তখন বিচারকের কাছে যখন এই সন্দেহ তৈরি হবে যে উনি 3 বছর কিস্তি দেওয়ার পরে এই টাকা বাকি পড়েছে, হ্যাঁ, তাহলে ঘটনাটা কি? এই টাকাটা একদম পয়সা সহ চেকে চলে আসলো, ঘটনাটা কি? তখন বিচারক বুঝে যায় যে এটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল যখন উনি কিস্তি দেওয়া বন্ধ করে দিছে 5 মাস, তখন ওই 7 লক্ষ টাকার সাথে মামলার খরচ এবং সুদ মিলে এখন 8,82,665 টাকা 65 পয়সা চলে আসছে।
তো এই জন্যই আসলে বিজ্ঞ বিচারক কি করে থাকেন, এই সন্দেহটা দূর করার জন্য তদন্তে দিয়ে থাকেন, যে দেখা যাক বিলাংসে লেনদেন হয়েছে কি। বাস্তবতা কি, তদন্তে দেওয়ার তো কোনো দরকার নাই, এটা তো কমন সেন্সই বলে যে এটা ব্লাঙ্ক চেক লেনদেন হয়েছে। কারণ আমি বিচারক হিসেবে আমি লোন নিতে গেলেও তো আমাকে ব্লাঙ্ক চেক দিতে হবে। আমার আব্বা কিন্তু এখন ব্যাংকে চাকরি করে, এখনো 3-4 বছর চাকরি আছে, অগ্রণী ব্যাংকে চাকরি করে। তো আমার বাবা তো ব্যাংকার, আমি জানি না কিভাবে তারা লোন দেয়, কি কাগজ জমা রাখে, আমার জানা আছে না? আমার বন্ধুরা প্রাইভেট ব্যাংকে চাকরি করে, আমার জানা আছে না তারা কিভাবে লোন দেয়? তো আমাকে তো আপনি ভুল বোঝাইতে পারবেন না, কারণ আমি তো সবকিছু জানি। তো বিষয়টা হলো যে তারপরেও বিচারক কি করে, এটা তদন্তে দেয়। বিচারক কিন্তু জানে কি ঘটনা ঘটছে, তারপরেও একটা তদন্তে দেয়। এখন আপনার প্রশ্ন হতে পারে যে তদন্তে দিয়ে কি লাভ? আসলে এটাই কোনো লাভ নেই, বাস্তবতা যেটা। কারণ 100টা ঘটনার মধ্যে 100টাই ব্ল্যাঙ্ক চেক লেনদেন হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের সাথে। তদন্তে দেওয়ার পরে কিন্তু দেখবেন কখনো নেগেটিভ রিপোর্ট আসে না। আমি এখন পর্যন্ত পাইনি, পজিটিভ রিপোর্টই আসে, যে হ্যাঁ সে ব্ল্যাঙ্ক চেক লেনদেন হয় নাই, সে এই চেকটা তাকে অমুক দিন দেয়, এত তারিখে তাকে একটা চেক দেয় অমুকের চায়ের দোকানে বসে, রিপোর্ট চলে আসতেছে, প্রতিষ্ঠানের পক্ষে আসতেছে, যেভাবে হোক আসতেছে, কিভাবে আসতেছে তার বলবো না, আসতেছে তো রিপোর্ট। তো তারপরে আমরা কি করি, সাধারণত এখন তো আমাকে আমলে নিতেই হবে, নিয়ে আমরা সমন দিয়ে দিই যে না ঠিক আছে তাহলে। কিন্তু বাস্তবতা কিন্তু আমরা জানি যে কি ঘটেছে। তো এই জন্য দেখবেন যে যদি চেকের মামলা তদন্তে দেওয়াও হয়, সাধারণত নেগেটিভ রিপোর্ট আসে না। আর্থিক প্রতিষ্ঠান ওটা কোনো না কোনো ভাবে ওই পজিটিভ রিপোর্ট আসবেই, এটা তারা জানে। আর আরেকটা বিষয় কি, যে পজিটিভ রিপোর্ট আসার কারণও একটা আছে। খালি যে প্রতিষ্ঠানকে দোষ দিতে হবে বিষয়টা তা না, পজিটিভ রিপোর্ট আসার কারণও আছে। কারণ হলো কি, আসলে চেকের মামলায় বিচার হয় হলো ওই চেক ইটসেলফ ইজ এ এভিডেন্স। ওই চেকটাই হলো নিজেই একটা সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। তার মানে যেখানে একটা দালিলিক সাক্ষ্য আছে, এটাকে আহ, আহ, প্রতিদ্বন্দ্বিতা করা কিন্তু খুব কঠিন। এই চেকটাই প্রমাণ করবে যে আপনি চেকটা দিয়েছেন। এখন এখানে একমাত্র চেকের দাতা যদি অস্বীকার করে যে সিগনেচার আমার না, চেকের দাতা যদি অস্বীকার করে যে সিগনেচার আমার না, আমি এটা এক্সপার্ট চাই, এইটা সে চাইতে পারে। কিন্তু চেকে স্বাক্ষর করার পরে, এটা আসলে এমন আমি জীবনেও পাই নাই যে চেকের স্বাক্ষর তার না, স্বাক্ষর কিন্তু সে স্বীকার করে। কারণ স্বাক্ষর তো সে দিয়েছে, অস্বীকার করবে কিভাবে? এক্সপার্টে গেলেই তো ধরা খেয়ে যাবে। কিন্তু বাস্তবে আসলে সে টাকার অ্যামাউন্টটা লিখে দেয় নাই, তারিখও সে লেখে নাই, কিছুই লেখে নাই, খালি স্বাক্ষরটা দিয়েছে। এখন এটা আসলে তদন্তে গিয়ে এই চেকটাই প্রিভেইল করে, তদন্তকারী কর্মকর্তা চেকটাকে এই বেসিক ধরে রিপোর্ট দিয়ে দেয়। এটা হলো বাস্তবতা। মানে চেক তো অস্বীকার, স্বাক্ষর তো অস্বীকার করা যাচ্ছে না। আর স্বাক্ষর যদি আপনি স্বীকার করেন, তাহলে রেস্ট অফ দা কন্টেন্ট অফ দা ডকুমেন্ট আপনাকে স্বীকার করতে হবে। কারণ আইনে ধরে নেওয়া হয় যে যিনি যখন কোনো জায়গায় স্বাক্ষর করে, তখন সে সেটা পড়েই স্বাক্ষর করেছে, কন্টেন্ট জেনেই স্বাক্ষর করেছে। এটা আবার সাক্ষ্য আইনের বিধান। আপনি যখন একটা দলিলে স্বাক্ষর করবেন, আপনি শুধু বলতে পারবেন না যে স্বাক্ষরটা আমার, কিন্তু দলিলে কি লেখা ছিল তা আমি জানি না, এইটা বলার কোনো সুযোগ নাই। স্বাক্ষর যদি আপনার হয়, তাহলে আপনাকে এটাও মেনে নিতে হবে যে দলিলের কন্টেন্ট, বিষয়বস্তু যা, এটা আপনি জেনেই স্বাক্ষরটা করেছেন। এই জন্য চেকে যদি কেউ একবার স্বাক্ষর দেয়, সেটা ব্ল্যাঙ্ক চেকেও যদি দেয়, তাহলে তার আর রক্ষা নাই, যদিও সে কন্টেন্ট জানে না। বাস্তবতা সে আসলেই কত টাকা বসাবে, কত টাকা ব্যাংক তার কাছ থেকে লিখে তুলে নেবে, এগুলো কিন্তু সে কল্পনাও করে না। কিন্তু আদালত ধরে নেবে যেহেতু তুমি সাক্ষ্য স্বীকার করতেছো, সেহেতু তুমি এটা জানো যে এখানে লেখা ছিল 8,82,065 টাকা 65 পয়সা। ওই কন্টেন্ট আপনি আর অস্বীকার করতে পারবেন না। সবাই ক্লিয়ার কিনা বিষয়?
এই জন্য আসলে সবসময় দেখবেন রিপোর্ট পজিটিভ আসে এনআইএ তদন্তে দিলেও রিপোর্ট প্রতিষ্ঠানের পক্ষেই আসে, কারণ চেকটাই হলো একটা বড় এভিডেন্স। আচ্ছা, এরপরে আর কার প্রশ্ন আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে করেন, তাহলে আমার বাকি অংশ পড়াইতে হবে আর কি। সবার প্রশ্ন করা শেষ? আচ্ছা, শেষ হইলে আর কি, সবার সব জিজ্ঞাসা শেষ হয়ে গেলে তাহলে এখন আমি পড়াবো আর কি। আচ্ছা, এখন দেখেন কালকে আহ 406 420-এর মামলা আমরা আলোচনা করেছিলাম। নারী শিশু মামলায় সম্ভবত কেউ একটা প্রশ্ন বাকি ছিল, নারী শিশুর বিষয়ে মনে হয় কারো কোনো জিজ্ঞাসা ছিল গতকাল। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন, রাইহান বলেন। স্যার একটা জি, অ্যাডভোকেট রায়হান, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। মামলা আসামির বয়স 18 বছরের কম। হ্যাঁ, রায়হান আবার একটু যদি ভাই একটু গোড়া থেকে বলেন, শুরু থেকে বলেন, আমরা কেউ শুনতে পাই নাই আপনার কথা। স্যার একটা মার্ডার মামলা 302, আসামির হ্যাঁ, বয়স 18 বছর থেকে কম, এটা মেডিকেলও প্রমাণিত হয়ে আসছে, আসামি শিশু হিসেবে গণ্য হয়েছে। হুম এখন হুম। মামলাটা শিশু আদালতে চলবে, কিংবা শিশু আদালতের প্রসিডিউরটা কেমন হবে, কিংবা এইটা একটু বুঝতেছি না স্যার। আচ্ছা আমি ওই বলি। ক্ষেত্রে কি হবে? ওকে। আচ্ছা, হ্যাঁ, দেখেন একটা বিষয় মনে রাখেন যে শিশু আইন আমাদের যেটা আছে, এই শিশু আইনে খুব স্ট্রং একটা আইন। এখানে বলা হয়েছে যে যদি শিশুটা কখন অপরাধ করার সময় তার বয়স কত ছিল, নট ট্রায়ালের সময় তার বয়স কত, এইটা বিবেচ্য বিষয় না, অপরাধ করার সময় তার বয়স কত ছিল এটা অনুযায়ী তার সে শিশু নাকি অ্যাডাল্ট এটা বিবেচনা হবে। যেমন অপরাধটা ঘটেছে আমি বলি, ধরেন অপরাধটা ঘটেছে 20-2-2023 তারিখে। 2023 সালের 20শে ফেব্রুয়ারি একটা মার্ডার হয়। তো যে যে মার্ডার করেছে আসামি, আমরা ধরে নেই যে এই আসামি হলো রহিম। তো এই তারিখে রহিমের বয়স হলো আপনার 17 বছর 11 মাস, 17 বছর 11 মাস 3 দিন। তার মানে এখনো তার 18 বছর পরিপূর্ণ হয় নাই, অল্প কয়েকদিন মাত্র 27 দিন বাকি আছে রহিমের। এখন এই অপরাধ করার তারিখে রহিমের বয়স দেখা যাচ্ছে 17 বছর ছিল, মানে 18 বছর থেকে অল্প কিছুদিন বাকি আছে। তার মানে এখানে রহিম হলো শিশু। এখন এই মামলায় চার্জশিট আসার পরে মামলার বিচার শুরু হতে হতে রহিমের বয়স হয়ে গেছে 23 বছর। চার্জশিট আসতে 3-4 বছর সময় লেগেছে। রহিমের বয়স এখন সাবালক তো হয়েছেই রহিম, এবং তার বয়স এখন সাবালক থেকেই বেশি, 23-22 এরকম হয়ে গেছে। তো এখন এখন রহিম এই মামলায় কি শিশু হিসাবে বিচার হবে, নাকি যেদিন তার বিরুদ্ধে চার্জ গঠন হলো বা বিচার শুরু হলো সেই দিন তার বয়স 23, কোনটা হবে?
সে কি অ্যাডাল্ট হিসাবে গণ্য হবে নাকি চাইল্ড হিসাবে গণ্য হবে? শিশু হিসাবে গণ্য হবে, কারণ অপরাধ করার দিনে সে কি অবস্থায় ছিল, ওই পার্টিকুলার অফেন্সটা করার সময় তার বয়সের অবস্থা কেমন ছিল সেটা বিবেচ্য হবে। বয়স ট্রায়াল কবে শুরু হলো সেটা বিবেচ্য বিষয় না। তাহলে আমরা ধরে নিলাম রহিম এখানে শিশু। যদি 18 বছর পূর্ণ হতে 1 ঘন্টাও বাকি থাকে, মাত্র 1 ঘন্টা আগে বা মাত্র 5 মিনিট আগে, 11টা 55-তে, যেদিন রাত 12টায় তার 18 বছর পূর্ণ হবে, 18 বছর পূর্ণ হওয়ার মাত্র 2 মিনিট আগে সেই মার্ডারটা করেছে, এটাও যদি প্রমাণিত হয়, তারপরেও সে শিশু হিসেবে কাউন্ট হবে। আর শিশু আইনটা এত শক্তিশালী একটা আইন যে কেউ যদি একবার শিশু হিসাবে প্রমাণিত হয়, তাহলে তার বিচার শিশু আইনেই হতে হবে। ইভেন তার সাথে যদি কোনো অ্যাডাল্ট আসামিও থাকে, তাহলে এই শিশু আসামি আর অ্যাডাল্ট আসামিকে একত্রে একই জেলখানায় রাখা যাবে না। ইভেন আপনার তাদের বিরুদ্ধে একত্রে চার্জশিটও দেয়া যাবে না, আলাদা আলাদা ভাবে চার্জশিট দিতে হবে। অ্যাডাল্টের জন্য একটা চার্জশিটের অংশ হবে আলাদা, শিশুর জন্য টোটালি একটা আলাদা চার্জশিট হবে। শিশুর জন্য আলাদা চার্জশিট হবে। এবং এই অ্যাডাল্ট আর এবং এই শিশু, এই দুইজনকে একত্রে বিচার করা যাবে না। যদিও একই লেনদেনে হত্যাটা হয়েছে, একই ট্রানজেকশনে ঘটনাটা ঘটেছে, বা একই ঘটনার অংশ, তবুও এই অ্যাডাল্টের সাথে চাইল্ডের বিচার করা যাবে না। তাহলে চাইল্ডের বিচারটা হবে শিশু আদালতে, অ্যাডাল্ট যদি থাকে অ্যাডাল্টের বিচার হবে রেগুলার আদালতে। তো এখন যখন এই চার্জশিটে তাকে শিশু হিসাবে সাব্যস্ত করে অভিযোগপত্র দেয়া হবে শিশুর বিষয়ে, তখন ওই শিশুর আদালতে, সংশ্লিষ্ট শিশু আদালতে তার ট্রায়াল শুরু হবে। আচ্ছা, সেখানে ট্রায়াল প্রসিজিওরটা আলাদা, আপনারা জানেন যে সেখানে আমি খুব সংক্ষেপে বলে দেই, শিশু আইনটা তো অনেক বড়, এখানে স্পেসিফিক বলার কিছু নাই। নর্মালি যেগুলো মনে পড়ে আমি জেনারেল ভাবে বলে দিচ্ছি। শিশু আদালতে সাধারণত এই শিশুদের জন্য কোনো কাঠগড়া ব্যবহার করা যাবে না, তার হাতে হ্যান্ডকাফ দেওয়া যাবে না, কোমরে দড়ি পরানো যাবে না, আইনজীবীরা কোনো পোশাক পরিধান করতে পারবে না, আর কোনো রেগুলার ট্রায়াল কোর্টে তার বিচার করা যাবে না, বিচারকের খাস কামরায় অথবা এমন একটা জায়গায় যেটা ওই শিশু যাতে বুঝতে না পারে যে এটা আদালত। বিজ্ঞ আইনজীবী নর্মাল ড্রেসে যাবে, বিচারকও নর্মাল ড্রেসে আসবে, যাতে ওই শিশু বুঝতে না পারে, কোনো পোশাক দেখে যেন সে ভয় না পায়। আর পুলিশ কোনোভাবেই আশেপাশে থাকতে পারবে না, পুলিশ কোনোভাবেই তার পুলিশের ড্রেসে কোনোভাবেই থাকতে পারবে না। অর্থাৎ একটা আহ শিশু সুলভ একটা পরিবেশে তার বিচার করতে হবে। তো সেখানে অন্য অন্য মামলার জবানবন্দি জেরার মতোই হবে। তার মা বাবা যদি ট্রায়ালে অংশগ্রহণ করতে চায়, তার বাবা মাকে সেখানে রাখা যেতে পারে। শিশু চাইলে তার বাবা মার পাশে বসে থাকতে পারবে বিচার চলাকালীন সময়ে। ইভেন শিশু চাইলে তার পক্ষে কোনো ব্যক্তিকে কথা বলার জন্য অনুমতি দিতে পারবে। ধরেন একটা ছোট শিশু ভয় পাচ্ছে, সে চাইলে তার ভাইয়ের মাধ্যমেও উত্তর দিতে পারবে, তার ভাইকে বলতে পারবে ভাই তুমি এটা বলো, এরকম। অর্থাৎ সে তার লিগাল রিপ্রেজেন্টেটিভ রাখতে পারবে, বা তার বাবা মা তার পক্ষে কথা বলতে পারবে। তো এই শিশু আইনে যে সামগ্রিকভাবে আমি বললাম, যদিও আমি সেকশন ধরে ধরে বলতে পারলাম না, বিকজ আমার কাছে তো আর বইও নাই আর মনেও নাই, তবে যেগুলো বলেছি এইভাবে মেনটেন করে শিশুর বিচার হবে। অর্থাৎ আপনার রেগুলার কোর্টের মতো কোনো পরিবেশ রাখা যাবে না, একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এবং আপনারা যারা শিশু আদালতের শুনানি শুনেছেন তাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে শিশুদের আসলে কিভাবে ডিল করা হয়। এই লাল সালু ঘেরা কোনো কাঠগড়ায় শিশুকে উঠানো যাবে না। আপনারা এটা গেলেই খেয়াল করবেন, নারী শিশু মামলায় শিশুর বিচার, যদিও এটা ক্যামেরা ট্রায়াল হয়, এই জন্য দেখার সুযোগ কম থাকে, শুধু বিজ্ঞ আইনজীবী আর ওই শিশু এবং বিচারক থাকে, অন্য আইনজীবীদের আসলে অ্যাক্সেস থাকে না বললেই চলে। ওকে, অ্যাডভোকেট লিজা আরো আমার থেকে ভালো বলতে পারবে, ওনারা দেখেছে কিভাবে হয়।
খুবই ইয়াতে ইভেন আমি আপনাদের বলি, যখন শিশুদের 164 আমি নেই বা আমরা নেই, সেটার কাহিনীটাও একটু বলি। শিশুরাও কিন্তু 164 দেবে ম্যাজিস্ট্রেটের কাছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, অন্যান্য অ্যাডাল্ট আসামিদের মতোই। তবে শিশুকে যখন আমাদের কাছে আনা হয়, তখন দেখবেন, আপনারা তো দেখতে পারেন না, আমরা দেখি ওই শিশুর কোনো হ্যান্ডকাপ পরানো থাকবে না। হ্যাঁ, কোনো পুলিশের ড্রেস থাকবে না কারোর, নর্মাল ড্রেসে পুলিশ আসবে তাকে সাথে নিয়ে। এবং ওই শিশু আদালত থেকেই বলে দেয় যে বিচারকও যেন তার কোনো পোশাক পরে না থাকে, মানে বিচারিক কোনো পোশাক যেন পরে না থাকে, কালো গাউন টাউন এটা আমরা পরি না, নর্মালি শার্ট প্যান্ট যেভাবে পরি এইভাবে। এবং তার সাথে ইন্ট্রোডিউসিং অনেক কথা বলতে হবে, যে বাবা তোমার বাড়ি কোথায়, তোমার কে কে আছে, হ্যাঁ তুমি কেমন আছো, দুপুরে খেয়েছো কিনা। তার মানে সে যেন কোনোভাবেই বুঝতে না পারে যে এটা হচ্ছে একটা আদালত বা তাকে বিচারের সম্মুখীন করা হচ্ছে, এটা যেন সে বুঝে ভয় না পায়। হ্যাঁ, তার সাথে ফ্রেন্ডলি আচরণ করতে হবে। এবং শিশু আদালত থেকে কি করে, আহ, এটা আপনাদের বলে রাখি, শিশু আদালত থেকে একজন প্রোবেশন অফিসারকে পাঠিয়ে দেয় ওই শিশুর সাথে। প্রোবেশন অফিসার ওই শিশুর সাথে আসে, তো রুমের মধ্যে যাতে সে ভয় না পায়, হ্যাঁ, নমনীয় থাকতে হয়। তো আহ, আপনার কি করে, একজন প্রোবেশন অফিসারও কিন্তু বসে থাকে শিশুর পাশে, তাকে সাহস দেওয়ার জন্য, যে বাবা তোমার কোনো ভয় নাই, এই যে আমি তোমার আঙ্কেল, আমি আসছি, তোমার এই যে আরেক আঙ্কেল তোমার কথা শুনবে। হ্যাঁ, এইভাবে আমরা তাদের ডিল করে থাকি। তো তাকে কিন্তু 164টাও একটু ডিফারেন্ট ওয়েতে নেওয়া হয়। তার সাথে গল্পের ছলে ছলে আমার এই তার বক্তব্যটা লিখতে হয়। এবং একটা শিশুর 164 করতে গেলে আপনারা বিশ্বাস করবেন না, 3-4 ঘন্টা সময় লেগে যায়। মানে জুডিশিয়ারির একটা রিটেন দিতে যে সময় লাগে তার থেকে বেশি সময় লেগে যায়। কারণ এই ফর্মালিটিস মেইনটেইন করতে 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 মানে অনেক সময় লেগে যায়। তো এইভাবে নেওয়া হয়। তার মানে পুরো শিশুর বিচারটা একদম টোটালি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে আপনাকে কমপ্লিট করতে হবে। এবং এইখানে যদি কোনো বত্যয় ঘটে তাহলে কিন্তু পুরো বিচার প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে। শিশুর সাথে কোনো জোর জবরদস্তি, তাকে ভয় দেখানো, এগুলা কিছু করলে কিন্তু পুরো বিচার প্রক্রিয়ায় নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আসলে শিশুদের ইয়া করা হয়। আর আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের এক শিক্ষক খুব মানে হাসির ছলে বলতো যে আজকাল শিশুরা আর শিশু নাই। হ্যাঁ, যার বয়স 18 বছর হয় নাই সে নিজেই বিয়ে করছে, তার কোলে এখন শিশু। আমার ওই শিক্ষক খুব মানে খুব ফান করতো, বলতো শিশুর কোলে শিশু। ছেলের বয়স 16 বছর, মেয়ের বয়স 14 বছর, তাদের কোলে এখন শিশু। এরকম বলতো, মানে শিশুর কোলে শিশু। আবার দেখেন এখন সমাজের প্রেক্ষাপটে দেখবেন শিশুরা কি পরিমাণে, যে কিশোর গ্যাং, আপনারা অবাক হয়ে যাবেন যে কিশোর গ্যাং এর কাহিনী যদি আপনারা শোনেন, মানে আপনি মাথা ঠিক রাখতে পারবেন না। আপনি মাথায় ঠিক রাখতে পারবেন না যে এই শিশু এই ধরনের অপরাধ করছে। আচ্ছা, করব। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা কোনো শিশু এই কাজ করছে। মানে এই কাজ অ্যাডাল্টরাও করতে পারবে না, শিশুরা যে ধরনের অপরাধে এখন জড়াচ্ছে। মানে আমি বাসায় এসে কোনোদিনও মানে এই শিশুদের অপরাধ নিয়ে আমি কখনো না লিজা, আমি এটা শেয়ার করবো না। কারণ কি, মানে আপনার, মানে আপনি চিন্তাই করতে পারবেন না যে এই কাজটা অ্যাডাল্টও করতে পারবে না, তারা যা করেছে। এবং আপনাদের আমি যেহেতু রানিং মামলা এই জন্য আমি বলবো না, তবে যদি কোনোদিন আপনাদের সাথে আর কোনো সেশনে দেখা হয় ওই মামলাটার বিচার হওয়ার পরে, আমি এই ফ্যাক্টটা নিয়ে আমি চিন্তা করছি আমি একটু একটা লেখা দেব, যে শিশু কি ভয়ঙ্কর হতে পারে। এবং সেই শিশু বলতে কি, তার বয়স হচ্ছে মাত্র আপনার এরকম মানে 9 বছর, 8 বছর, এই টাইপের শিশু। ওই মামলার বিচার হয়ে যাওয়ার পরে যেহেতু ফ্যাক্ট চলে আসবে কোর্টের সিদ্ধান্তে, তখন লিখতে বাধা নাই। মামলার ইয়া ধরে, ঘটনা ধরে, ফ্যাক্ট ধরে লেখা যাবে।
তো তখন ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করবো। আচ্ছা, এখন একজন প্রশ্ন করেছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আহ আপনার সেকশন 7 আর সেকশন 9। আচ্ছা, স্যার। জি, কারো প্রশ্ন আছে? রায়হান বলেন। জি। জি স্যার। স্যার, শিশু যখন এই অপরাধটা করে, শিশুর সাজাটা তখন কি হয় কিংবা পানিশমেন্টটা? হ্যাঁ, শিশু যখন এ মার্ডার করে কিংবা অপরাধ গুলা করে, যেমন হুম আমার একটা মার্ডার মামলা, শিশু মার্ডার করছে, হুম আসামি হুম 8 জনের মধ্যে আমার আসামি 3 নাম্বার। হুম হুম। তো এটা সাজাটা তো ওকে কি ফাঁসি দিবে যদি প্রমাণিত হয় কিন্তু এরকম এটা একটা আচ্ছা বিষয়। আচ্ছা, আর আমি আরেকটা, বলি না, আমি বলি সাজা কি হবে এটা তো আসলে বিচারকের বিচারিক এখতিয়ার, তিনি কি সাজা দেবেন। তবে যেটা হয় দেখবেন বাংলাদেশের নারী এবং শিশু, যেটা আমরা প্রিসিডেন্স অনুযায়ী আমি বলতেছি, নারীদের ফাঁসি হয় এই ঘটনা আপনি খুব কম পাবেন, খুবই রেয়ার। নারীদের কিন্তু বাংলাদেশে ওইভাবে ফাঁসি দেওয়া হয় না। তাদের ফাঁসির আদেশ হলেও অ্যাপিলেট বিভাগে গিয়ে, অ্যাপিলেট ডিভিশনে গিয়ে দেখবেন সেটা যাবজ্জীবন কারাদণ্ডে কনভার্ট হয়। মহিলাদের সাধারণত ফাঁসি দেওয়া হয় না। এরকম কেস আপনারা পেয়েছেন কিনা? খুব রেয়ার, আমি পাই নাই, খুবই কম। তারা যাবজ্জীবন কারাদণ্ডে এটা কনভার্ট করা হয়। অর্থাৎ আমাদের মাননীয় আপিল বিভাগ এটাকে একটু নমনীয় ভাবে দেখে নারীদের ক্ষেত্রে। যেটা আমরা বিভিন্ন কেস রেফারেন্স থেকে পাই যে মৃত্যুদণ্ড ওইভাবে হয় না। আর হলো শিশু, তো দেখবেন যে শিশুদেরও আপনি ঘাটাঘাটি করেন, বিভিন্ন কেস রেফারেন্স দেখেন, শিশুদেরও কিন্তু ফাঁসি দেওয়ার হিস্ট্রিটা খুবই কম। হ্যাঁ, তো যেহেতু শিশুর শাস্তি হবে কি হবে না এটা ডিপেন্ড করবে ওই আপনার মামলাটা যে ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্স, এটা দেখে বিচারক সিদ্ধান্ত নেবে। সাধারণত যেটা হয় আমরা দেখি বা আমরা বলতে পারি এটা, যে যদি কোনো শিশুর এটা জীবনের প্রথম অপরাধ হয়, অথবা সে অপরাধে অ্যাক্টিভ পার্টিসিপেশন তার ছিল না, যেমন বলতেছেন 3 নাম্বার আসামি, দেখা গেল সবাই পিটিয়েছে কিন্তু তার আঘাতটা গুরুতর ছিল না, তার আঘাতে মারা যায়নি, তাহলে তার অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল না, তার জীবনের প্রথম অপরাধ, অথবা ম্যাচিউরিটির অভাব, ওই শিশুকে একজন ডাক দিয়েছে তাই সে সেখানে গেছে, সে কিন্তু ওই কনসিকুয়েন্সটা অ্যাসেস করতে পারে নাই, যে আমি এখানে গিয়ে যদি কারোর মাথায় পিটানি দেই বা আঘাত করি বা কারোর কথা শুনে যদি কাউকে কোপ দেই মাথায়, তাহলে এটা কি হতে পারে এই কনসিকুয়েন্স সে অনুধাবন করতে পারে না। তাহলে এই ফ্যাক্টর গুলো, এবং এটা তার জীবনের প্রথম অপরাধ, অথবা সে পথ শিশু, সে ওইভাবে তার মেন্টাল ডেভেলপমেন্ট হয় নাই, হ্যাঁ, বা সে অ্যাডিক্টেড। এই যে আমরা দেখি রাস্তাঘাটে কত পথ শিশু দেখবেন এই যে আঠা খায়, জুতার আঠা, পলিথিন, আমি কোর্টে যাওয়ার সময় প্রতিদিন দেখি যে এত মাদক রাস্তাঘাটে, মানে খুব খারাপ লাগে। ছোট ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চারা সারা দিন আঠা খাচ্ছে, আপনারা দেখেন কিনা? সারা দিন দেখবেন পলিথিন একটা ইয়া করে বেড়াচ্ছে। বিশেষ করে গুলিস্তানে গেলে প্রচুর দেখা যায়। তো এরা কিন্তু আসলে কনসিকুয়েন্স বোঝে না, এরা আপনাকে মাত্র 50 টাকার জন্য আপনাকে মেরে ফেলতে পারে পিছন দিয়ে। তার যখন নেশা করার ইয়া জাগবে যে আমার নেশা করতে হবে, সে আপনাকে অনলি 50 টাকার জন্য পিছন দিয়ে ছুরি মেরে মেরে ফেলতে পারে। এটা অবাক হওয়ার কিছু নাই। আপনার কাছে টাকা চাইলো 50 টাকা, আপনি দিলেন না, আপনাকে পিছন দিয়ে ছুরি ঢোকাই দেবে। এটা আপনি অবাক হওয়ার কিছু নাই, মাত্র 50 টাকার জন্য আপনাকে মেরে ফেলবে তারা। হ্যাঁ, তো এটাকে আপনি বলেন যে সে ইচ্ছাকৃত মারছে? সে তো অ্যাডিক্টেড, সে এটার কনসিকুয়েন্স বোঝে না। একজনের ছুরি কারো পেটের মধ্যে, পিঠের মধ্যে দিয়ে ঢুকাই দিলে কি অবস্থা হতে পারে, এটার কনসিকুয়েন্সই সেই শিশু বাচ্চা বোঝে না, তার দরকার মাদক। তাহলে একে কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা তার দোষ, এটা এনভায়রনমেন্টের দোষ, তাকে ওইভাবে নার্চার করা হয় নাই। সে নেশার ঘরে থাকে সব সময়, নেশার ঘরে থেকে এই কাজটা করে ফেলেছে। তার মানে শিশুদের আসলে ওই যে বললাম যে এই ফ্যাক্টর গুলো বিবেচনায় নেবে আদালত, দেশে কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে মানুষটাকে খুন করেছে, সে কি আসলে অ্যাসেস করেছিল যে তাকে মেরেই ফেলবো, তার কি ইন্টেনশন ছিল, সে কি মাদকাসক্ত ছিল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে সে মানুষ হয়েছে, তার হাতে কিভাবে অস্ত্রটা আসলো, কে তার হাতে অস্ত্র তুলে দিল, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, তার মেন্টাল ডেভেলপমেন্ট কতটুকু, এই সব কিছু বিচার বিশ্লেষণ করে
আদালত সিদ্ধান্ত নেবে যে সে কতটুকু লায়েবল হবে। তবে খুব ভাবে বলা যায় যে যেহেতু এরকম নজির আমরা খুব একটা দেখি না, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাঁসি নাও হতে পারে, হয়তোবা তাকে সংশোধনের সুযোগ দিতে পারে। এখন কার আঘাত পেয়েছে, কতটুকু পেয়েছে, এটা তো আর আমরা জানি না। তবে প্রিসিডেন্স আমাদের বলে যে এটা সাধারণত এই কেসগুলো খুব রিয়ার ঘটে। এখন সেই রিয়ারের মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে তো ব্যাড লাকি বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা। স্যার আরেকটা বিষয়। জি। স্যার এই মামলায় 164 দিছে একজন, এক নাম্বার আসামি। সবার জি। কি 164 দেওয়া লাগবে? না, 164 এর বিষয়ে আপনার প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর। যে একজনের 164 এর উপর ভিত্তি করে আরেকজনকে দণ্ড দেওয়া যাবে কি যাবে না। তো আমাদের আইনে আহ, দুইটা বিধানই আছে, অর্থাৎ আমরা যদি দেখি এভিডেন্স অ্যাক্টের সেকশন 30 এবং 133, এই দুইটাই ধারায় বলা হয়েছে যে একজনের 164 এর উপর ভিত্তি করে আরেকজনকে দণ্ড দেওয়া যাবে। একজনের 164 এর উপর ভিত্তি করে অপর সহযোগী আসামিকে দণ্ড দেওয়া যাবে, দণ্ড দিলে কোনো সমস্যা হবে না, এটা বৈধ হবে। আবার 114 বিতে ইলাস্ট্রিয়েশন বি প্লাস 156 ধারায়, 156 ধারায় বলেছে যে না, একজন সহযোগী আসামির সাক্ষ্যের উপর ভিত্তি করে, 164 এর উপর ভিত্তি করে অপর সহযোগী আসামিকে দণ্ড দেওয়া যাবে না, যদি না সেটা অন্য অন্য এভিডেন্স দ্বারা সমর্থিত হয়। তার মানে শুধু তো একজনের কথার উপর ভিত্তি করে আরেকজনকে দণ্ড দেওয়া যাবে না, এটা অন্য অন্য ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স দ্বারা এটা করাবোরেটেড হতে হবে, অর্থাৎ সমর্থিত হতে হবে। তার মানে একজন তো একজনকে মিথ্যা ভাবেও ফাঁসিয়ে দিতে পারে। তো 30 আর 133 কিন্তু তা বলে নাই, বলেছে একজনের কথার উপর ভিত্তি করে আরেকজনকে দণ্ড দেওয়া যাবে। কিন্তু 114 বি আর 156 ধারায় বললো না, সারকমস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে আসলেই ওর কথা, ওই যার কথার উপর আমি ভিত্তি করতেছি তার কথা সঠিক কিনা। এখন বলতে পারেন যে তাহলে তো দুই ধরনের সিদ্ধান্তই আছে, আমি কোনটা ফলো করব? এই নিচেরটা ফলো করতে হবে। বর্তমানে এইটা অ্যাপিলেট ডিভিশনের আমার যে বইটা বের হচ্ছে, শুধু এই 4টা সেকশন নিয়ে অন্তত 50 পেজ লেখা আছে। এবং প্রত্যেকটা মামলা, কোন মামলায় কি ঘটনা ছিল, কেন একজনের কথার উপর ভিত্তি করে আরেকজনকে দণ্ড দেওয়া যাবে বা যাবে না, মিনিমাম 50 পেজ লেখা আছে শুধু এই একজনের কথার উপর ভিত্তি করে আরেকজনকে দণ্ড দেওয়া যাবে কি যাবে না, আপিল বিভাগের রায় সহ। তো আমি যেটা স্টাডি করে পেলাম যে এখন এইটা ফলো করা হয়, এই দুইটা সেকশন এখন আর ফলো করা হয় না। তবে একেবারে ফলো করা হয় না তা আমি বললে ভুল হবে। এই জায়গা বলা হলো যে এই 30 আর 133-এ বলা হলো যে একজনের কথার উপর আরেকজনকে দণ্ড দেওয়া যাবে, একজনের 164 এর উপর ভিত্তি করে অপরকে দণ্ড দেওয়া যাবে যদি তার কথা সত্য বলে প্রমাণিত হয়, সত্য এবং বিশ্বাসযোগ্য হয়। 30 আর 133-এ বলতেছে যে একজনের কথার উপর ভিত্তি করে আরেকজনকে দণ্ড দেওয়া যাবে যদি ওই যিনি 164 দিচ্ছেন তার কথা যদি বিশ্বাসযোগ্য হয় এবং সত্য হয়, তাহলে এই দণ্ড দেওয়া যাবে। আর 114 বি আর 156তে একদম সরাসরি বলে দিচ্ছে যে একজন সহযোগী আসামিকে বিশ্বাস করা ঠিক হবে না, অন্য অন্য সাক্ষ্য দিয়ে সমর্থন করাইতে হবে। শুধু একজনের নাম বলে দিলাম, যেমন আমার সাথে রায়হান ভাইয়ের ঝামেলা আছে, আমি একজনকে খুন করেছি, আমি 164 দিতে গিয়ে রায়হান ভাইয়ের নাম বলে দিলাম, চিন্তা করলাম আমি একা কেন মরবো, রায়হানের সাথে যেহেতু আমার ঝামেলা আছে তো রায়হানের নামটাও একটু বলে দিই। বাঙালির তো এই স্বভাব আছে, আমি একা কেন মরবো, আমি সবাইকে নিয়ে মরবো। তা আমি বললাম যে আমি আর রায়হান মিলে, হ্যাঁ ওই দিন বৃষ্টি নামতেছিল রাতে, রায়হান একটা লাল শার্ট গায়ে দিয়ে এসেছিল, শরীরে তার লাল শার্ট ছিল, রায়হান একটা দোকান থেকে ছুরি কিনে এনেছিল। হ্যাঁ, তো আমি আর রায়হান মিলে তারপরে এই লোকটাকে জবাই করে হত্যা করি। সেই ছুরিটা হত্যা করার পরে রায়হানের ঘরের পিছনে একটা ঝোপের মধ্যে রায়হান ফেলে রেখেছে।
এখন এতগুলো কথা চলে আসলো, এই প্রত্যেকটা যদি প্রমাণ পাওয়া যায় যে আসলেই রায়হান লাল শার্ট পরে আসছিল, ওই দিন বৃষ্টি নামতেছিল, হ্যাঁ সিসিটিভিতে দেখা গেল যে হ্যাঁ আসলে রায়হান লাল শার্ট পরে বের হচ্ছে, একটা দোকান থেকে রায়হান একটা চাপাতি কিনতেছে, হ্যাঁ ওই যে চাপাতি দিয়ে মারা হয়েছে সেই চাপাতিতে ওই ভিকটিমের রক্ত আছে, রায়হানের ঘরের পিছন থেকেই সেই চাপাতিটা উদ্ধার হলো, তাহলে এইগুলো হলো সমর্থন করানো। তাহলে এই সব তথ্যগুলো যখন হুবহু মিলে যাবে, তখন আর বুঝতে বাকি থাকবে না যে না আসলেই রায়হান এই ঘটনাটা ঘটাইছে। ওই যে দোকান থেকে চাপাতি কিনা হয়েছে সেই দোকানদার এসে সাক্ষ্য দিল, তখন কিন্তু সবাই বুঝতে পারবে যে না, তাহলে আসলেই তাই, রায়হান তাহলে এই হত্যাকাণ্ডে ছিল, কারণ অন্যান্য সাক্ষ্য দিয়ে সমর্থন করানো। কিন্তু যদি এমন হয় যে আমি শুধু রায়হানের নাম বললাম, আর বাকি কোনো ঘটনা যতগুলো বর্ণনা দিলাম কোনো জায়গায় এই রায়হানের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তার মানে রায়হান সেদিন ঘর থেকেই বের হয় নাই, অথবা রায়হান সেদিন ছিল তার খালার বাসায় বেড়াতে গিয়েছিল পঞ্চগড়ে, যেদিন হত্যা হয় সেদিন রায়হান ভাই ছিল পঞ্চগড়, এবং রায়হানের ঘরের পিছন থেকেও কোনো চাপাতি উদ্ধার হয় নাই, বা হলে হয়েছে অন্য কেউ ফেলে রাখতে পারে, কিন্তু রায়হান তো তখন ছিলই না। সিসিটিভিতে দেখা যাচ্ছে রায়হান পঞ্চগড়ে যখন হত্যাকাণ্ড হয় তখন পঞ্চগড়ে একটা রেস্টুরেন্টে বসে রায়হান খাওয়া দাওয়া করতেছে তার স্ত্রীর সাথে। তাহলে এইগুলো তো ম্যাচিং করতেছে না, তো ম্যাচিং না করলে তাকে দণ্ড দেওয়া যাবে না। এই জন্য আপিল বিভাগ বলে দিল যে একজনের কথার উপর ভিত্তি করে আরেকজনকে দণ্ড তখনই দেওয়া যাবে যদি অন্য অন্য ফ্যাক্ট অ্যান্ড সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স দ্বারা সেটা প্রতিষ্ঠিত হয়, শুধু মুখের কথা বিশ্বাস করা যাবে না। ক্লিয়ার কিনা এই বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে। আচ্ছা, এরপরে একজন বলেছে যে নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন 7 এবং 9। আচ্ছা, এখন দেখেন যে সাথে কি আছে, অপহরণ, তাই না? আমাকে একটু বলে দেন তো, আমার কাছে বই নাই, সাথে হলো অপহরণ আছে, তাই না? অ্যাবডাকশন। ও, এখন দেখবেন এই জায়গাটা যেটা ঘটে থাকে, আমরা যেটা বাস্তবতা এটা আমরা অস্বীকার করতে পারবো না। এখানে 100টার মধ্যে প্রায় আমরা যখন ভিকটিমের 22 ধারায় জবানবন্দি নেই, তখন আসলে দেখা যায় কি 100টা ঘটনার মধ্যে 90টা ঘটনাই হলো প্রেম ঘটিত। হ্যাঁ, প্রেম ঘটিত ঘটনা। প্রেম ঘটিত ঘটনা কিভাবে, ওই ছেলে আর মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। মানে এমনও পেয়েছি যে মেয়ের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স 10 বছর, মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 10। আপনি ভাবতে পারেন কোন দুনিয়ায় আমরা এখন বসবাস করি? এই 10 বছরের মেয়ে মাদ্রাসায় পড়ে, এত কম বয়স, 10-11 বছর। আমরা লেখা দেখি 10, হতে পারে 12, ম্যাক্সিমাম ধরেন 12ই নয় হলো, বা 13ই হলো, বা আমি আরো বেশি ধরে নিলাম 14 বছরই হলো। এই 10 থেকে 14 বছরের মেয়েও দেখা গেল যে তার মা অপহরণের মামলা করেছে, কিন্তু সে যখন 22 ধারা দিতে আসতেছে, জবানবন্দি দিতে আসতেছে, তখন সে বলতেছে না, ধরেন ছেলের নাম হৃদয়, বলতেছে হৃদয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক, কেউ আমাকে অপহরণ করে নাই, হৃদয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক। কতদিনের সম্পর্ক? 2 বছরের সম্পর্ক। কিভাবে পরিচয় হলো? একটা বিয়ের অনুষ্ঠানে। কিভাবে কথা হলো? দুইজনের ফোন নাম্বার বিনিময় হয়েছে। তুমি কিভাবে কথা বলতে? আমার মায়ের ফোন থেকে কথা বলতাম। কিভাবে ঘনিষ্ঠতা বাড়ে? হৃদয় টিকটক করে, আমিও ওকে ফলো করতাম, সেখান থেকে পরিচয়। এই ফ্যাক্ট গুলো একদম মানে প্রতিনিয়ত আমাদের সামনে আসতেছে। আপনারাও যখন 22 ধারা পড়েন, পড়ে দেখবেন ম্যাক্সিমামই হলো প্রেম ঘটিত কাহিনী। তো এই মেয়ে তো আর কিছু বোঝে না, এ তো একটা মানে স্বপ্নের জগতের মধ্যে বসবাস করতেছে। আর এই যে যে হৃদয় আছে, নায়ক হৃদয়, এই নায়ক হৃদয় কিন্তু আবার আসলেই নায়ক। কিভাবে? এদের টার্গেটই থাকে
যে এই ছোট অল্প বয়স যাদের মাত্র যৌবনে পা দিয়েছে এই মেয়েগুলোকে এরা টার্গেট করে। এ কিন্তু দেখা গেল মেয়েটা ভালো, মাদ্রাসায় পড়ে, সুন্দর, তার ফিউচার ভালো ছিল, এ হচ্ছে এলাকার দেখবেন সবচেয়ে যে মাদকাসক্ত, অথবা কোনো গ্যারেজে কাজ করে, অথবা কোনো গার্মেন্টসে কাজ করে, বিকৃত মস্তিষ্ক, নেশা করে, এই এরা টার্গেট করে এই মেয়েগুলো। তো এক পর্যায়ে এদের সাথে প্রেমের সম্পর্ক হয়ে যায়। প্রেমের সম্পর্ক হলে এই 90% মেয়েকে এরা ভাগায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মেয়ে যখন 22 ধারা দিতে আসে তখন দেখি আসলে অপহরণ হয় নাই, একদম বলে দেয় যে আমি স্বেচ্ছায় গিয়েছি, আমাকে কেউ অপহরণ করে নাই এবং আমরা গিয়ে বিয়ে করেছি। তারা গিয়ে কি বলতেছে যে আমরা গিয়ে বিয়ে করেছি, কাবিননামা আছে, বা কাবিননামা তো থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে অ্যাফিডেভিট। যেহেতু তার বয়স 16 বছর হয় নাই বা 18 বছর হয় নাই, মেয়ের কাবিননামা হয় না, তারা এফিডেভিট করে। এফিডেভিট করে বিয়ের ঘোষণা নিয়ে নেয় যে আমরা বিয়ে করেছি মর্মে ঘোষণা, যদিও সেটা বিয়ে প্রমাণের জন্য সাফিসিয়েন্ট না। তো এই বিয়ে করেছে এবং সে নিজে বলতেছে যে আমাকে কেউ ভুল বুঝাই নিয়ে যায়নি, আমি স্বেচ্ছায় তার সাথে 2 বছরের প্রেমের সম্পর্ক, তারপরে আমি গিয়েছি। তাহলে এইবার বলেন এটা কি অপহরণ হবে? যেখানে ভিকটিম নিজে এসে বলতেছে আমি স্বেচ্ছায় গিয়েছি, আমি বিয়েও করেছি, তার সাথে আমি থেকেছি, তাহলে এটা কিভাবে অপহরণ হয়? অপহরণের ডেফিনেশনের মধ্যে তো এটা পড়তেছে না। তাহলে আসলে বাস্তবতা হলো এরকম। তো আর কিছু ঘটনা ঘটে, এটা খুবই রেয়ার। ওই যে বললাম যে 10% ঘটতে পারে যে আসলে অপহরণ করে নিয়ে যায়, যে গাড়িতে করে কি করছে, জোর করে যাবে না, মুখ টুক চেপে ধরে রাস্তা থেকে, ফাঁকা রাস্তা, উঠাই নিয়ে চলে গেছে, চিটাগং চলে গেছে গাড়ি চালাইতে চালাইতে, কালো গ্লাসের গাড়ি। এটাও ঘটে, এটাও ঘটে। এটা অপহরণ, একদম পিওর অপহরণ। আবার দেখবেন, আমি জাহাঙ্গীরনগরের একটা ছাত্রের কথা বলি, তাকে এভাবে তুলে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে চলে গেছে। বাসের মধ্যে র্যাব পরিচয় দিয়ে উঠে বলতেছে যে একজন যাত্রীকে বলতেছে, "এই, তুই তুই তো খুনের মামলার আসামি, তোকেই তো আমরা খুঁজে বেড়াচ্ছি।" এই কথা বলে বাসের ভিতর থেকে সেই ছেলেটাকে উঠাই নিয়ে গেছে জাহাঙ্গীরনগর। সে এত চিৎকার করে বলতেছে যে আহ, আমি জাহাঙ্গীরনগরের ছাত্র ভাই, আমাকে বাঁচান, আমি কোনো খুনের মামলার আসামি না, এরা ভুয়া র্যাব, ভুয়া ডিবি, এরা আমাকে উঠাই নিয়ে যাচ্ছে, আপনারা আমাকে বাঁচান। আর তারা বলতেছে কি, তুই কি নাটক করস? যারা ডিবি পরিচয় দিয়ে আসছে, ভুয়া ডিবি, বলতেছে তুই নাটক করস যে যাতে বাসের লোক তোকে বাঁচায়, তোকে আমরা এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছি, খুন করে পালাই থেকে এখন তুই নাটক করস, এই যে, এই বলে তাকে নিয়ে গেছে। তো এরকম অপরাধের ঘটনাও কিন্তু, অপহরণের পিওর ঘটনাও কিন্তু ঘটে। যদিও এটা শিশুর মধ্যে আসবে না, যেহেতু জাহাঙ্গীরনগরে পড়ে, সে অ্যাডাল্ট, সেটা পেনাল কোডের অধীনে মামলা হবে, 365 ওইদিকে গিয়ে, কিডন্যাপিং বা অ্যাবডাকশন। তো আমি যেটা বলতেছি যে এই 7 ধারায় যে অপহরণ, নারী শিশু মামলা, এটা আসলে ম্যাক্সিমামই প্রেম ঘটিত থাকে। প্রেমের সম্পর্কের কারণেই, বয়স খুবই কম, বোঝে না, ফ্যান্টাসির মধ্যে থাকে, তারা এইভাবে পালিয়ে যায়। তো এই ঘটনাগুলো ঘটে থাকে। তো এই ক্ষেত্রে আসলে আপনারা দেখবেন যে যখন মামলাটা ফাইল হয় তখন এজাহারের বক্তব্য পড়লেই বুঝতে পারবেন। দেখবেন যে ওইখানে লেখাই থাকে যে আমার মেয়েকে যা আসার পথে এই ছেলে বিরক্ত করতো, হ্যাঁ, তার প্রেমের প্রস্তাবে সাড়া দেয় নাই, তারপরে তাকে জোর করে নিয়ে গেছে। এটা দেখলেই বোঝা যায় যে কিছু একটা সম্পর্ক আছে। এই যে যে তাকে বিরক্ত করতো, তার প্রেমের প্রস্তাবে সাড়া দেয় নাই, এটা বোঝাই যায় যে আসলে প্রেম ঘটিত বিষয় হবে। এবং পরে যখন 22 ধারা দেয় তখন একদম ক্লিয়ার হয়ে যায় যে আসলেই বিষয়টা কিডন্যাপিং এর না বা অ্যাবডাকশনের না, এটা প্রেম ঘটিত, পালাই গেছে। এই ক্ষেত্রে বিচারক যেটা উপযুক্ত মনে করবে সেটা করবে। সাধারণত ভিকটিম নিজেই যদি বলে যে আমি স্বেচ্ছায় গেছি, আমাকে কেউ অপহরণ করে নাই, ভুলও বোঝাই নাই, আমি সাবালিকা, এবং এটাও বলে, আপনারা বিশ্বাস করেন কিনা, এটাও বলে, কয় আমার বয়স আসলে 16 বা 17 বা 18, কিন্তু আমার মা বা আমার বাবা বয়স কম দেখাচ্ছে আমার মামলা করার জন্য, তারা হৃদয়কে মেনে নিচ্ছে না। এই ক্লাসের মধ্যে কি আবার হৃদয় নামে কেউ আছেন কিনা?
ক্লাসের মধ্যে হৃদয় নামে কেউ থাকলে আবার মাইন্ড করবেন না যে এত নাম থাকতে আমার নামটাই কেন ব্যবহার করতেছে। আমি জাস্ট উদাহরণ, হৃদয় মানে হলো উদাহরণ আর কি। তো অনেক সময় তারা বলে যে আমার বয়স কম দেখাচ্ছে, আমি আসলে 16-17 বছর বয়স, মাত্র 1 বছর বাকি আছে আমার অ্যাডাল্ট হইতে, বা আমার বয়স 18, আমি অমুক ক্লাসে পড়ি। এটাও কিন্তু তারা বলে দেয়। এবং কিছু কিছু ভিকটিম এটাও বলে দেয় যে আমার মা বাবা ওই হৃদয়কে মেনে নিচ্ছে না, তো এই জন্য মামলা দিছে, তাকে জেল খাটাইতে চাই, এটাও তারা বলে দেয়। তো এরকম হয়, মানে এটা ফ্যাক্ট দেখে বুঝতে হবে যে পিওর অ্যাবডাকশন নাকি আসলে প্রেম ঘটিত বিষয়। এই দুইটার যে কোনো একটার মধ্যেই আসলে পড়ে। আহ আচ্ছা, এরপরে হলো নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারা। এখানে একটা বিষয় আপনারা বলেছেন যে 9 ধারা ধর্ষণের অপরাধ, এটা কিভাবে কি হয়। ধর্ষণের অপরাধের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে একমাত্র সমাধান হলো মেডিকেল টেস্ট, এবং সেটা প্রপারলি সময় মতো করতে হবে। যদি সময় মতো না করে তাহলে কিন্তু মেডিকেল রিপোর্টে খুব ভালো কিছু ফলাফল পাওয়া যাবে না। অর্থাৎ ফরেনসিক যে এভিডেন্স গুলো আছে, এগুলা কিন্তু সংরক্ষণ করা একটা মারাত্মক বিষয়। যদি আপনি তার কি কতদিনের মধ্যে, কেউ একজন জিজ্ঞাসা করেছে কতদিনের মধ্যে, এটা কিসের বিষয় কতদিনের? আমরা একটু দেখি। ও, কতদিনের মধ্যে মেডিকেল করতে হবে। আচ্ছা, আমরা যেটা পাই একটা পুরুষ মানুষের যে সিমেন্টটা আছে, হ্যাঁ, মেডিকেল করতে হবে 72 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 72 ঘন্টা। অর্থাৎ কোন পুরুষ মানুষের সিমেন এটা আপনার জীবিত থাকে হলো 72 ঘন্টা পর্যন্ত। ঠিক আছে, তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, 72 ঘন্টার পরে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আলামত সংগ্রহ করা খুবই কঠিন হয়ে যাবে, মেডিকেল টেস্টে ধরা পড়াটাও খুব কঠিন হয়ে যাবে। আর সবচেয়ে ভালো হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, ট্রায়াল, ক্যামেরা ট্রায়াল হবে, অবশ্যই ক্যামেরা ট্রায়াল হবে। আচ্ছা, আর এখন তো ধর্ষণ মামলায় জানেন যে ভিকটিমকে কোন প্রশ্ন করা যাবে আর কোন প্রশ্ন করা যাবে না, সেটা কিন্তু এভিডেন্স একটা বলে দিয়েছে, আদালতের অনুমতি ছাড়া। ওই যে যদি অপহরণের সাথে ধর্ষণ দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার কি আর করা, সেখানে দেখাইতে হবে যে তারা তো সাধারণত বিয়ে করে, হ্যাঁ। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে তারা একটা এভিডেভিট বা কিছু একটা থাকে, বিয়ের কাগজ। তাহলে সেটা প্রমাণ করতে পারেন, আপনি আদালতকে দেখাইতে পারেন যে এই দেখেন আমরা বিয়ে করে তারপরেই তারা একসাথে বসবাস করেছে, এটা একটা আপনার গ্রাউন্ড। আর যদি কাবিননামা না থাকে বা বিয়ের এফিডেভিট না থাকে এবং মেয়ের বয়স যদি কম হয়ে যায়, অর্থাৎ 14-র কম হয়ে যায় বা 12-র কম হয়ে যায়, তখন কিন্তু একটা বড় বিপদ হয়ে যায়। বিকজ কোন মেয়ের বয়স যদি 14 বছরের কম হয়, পেনাল কোডে যে ডেফিনেশন আছে ধর্ষণের, ওইটা নারী শিশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোন মেয়ের বয়স যদি 14 বছরের কম হয়, তাহলে তার কনসেন্ট নিয়ে করা হোক অথবা কনসেন্ট ছাড়া তার সাথে মেলামেশা করা হোক, দুইটাই ধর্ষণ হবে। তার মানে 14 বছরের কম হইলে কিন্তু আসলে ভয়ানক অবস্থা তৈরি হবে। কারণ ওই সময়টা মেয়ে ফ্রি কনসেন্ট দিতে পারে না 14 বছরের কম হলে। যেহেতু পেনাল কোড থেকেই আমাদের রেপের ডেফিনেশন গুলো নিতে হবে। তো এই ক্ষেত্রে তো আসলে কিছু করার নাই, যদি 14 বছরের কম হয় তাহলে অবস্থা আসলে খারাপ হয়ে যাবে, আসামিকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, এরপরে হলো আর যদি অ্যাডাল্ট হয় তাহলে সমস্যা নাই, বিয়ে ছাড়াও যদি তাদের মধ্যে কোনো সম্পর্ক হয় এবং মেয়ে যদি অ্যাডাল্ট প্রমাণ করা যায়, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না, বিকজ তার কনসেন্ট দেওয়ার মতো আহ, অবস্থা ছিল। আর কনসেন্ট সহকারে যদি সে যদি অ্যাডাল্ট হয় এবং তার কনসেন্ট সহকারে যদি এই ধরনের কিছু ঘটে, তাহলে সেটাকে রেপ বলা যাবে না। এটা আপনি আপনি পেনাল কোডে 375 ব্যাখ্যা করলেই এনাফ। আচ্ছা, আর যেটা বলতেছিলাম মেডিকেল টেস্ট, এটা 72 ঘন্টার মধ্যেই করতে হবে, তবে এটা হলো ম্যাক্সিমাম সময়। এর পরে গিয়ে আসলে ইয়া করাটা কঠিন।
শনাক্ত করাটা কঠিন। আর 72 ঘন্টার মধ্যে যে কোনো একদম আর্লিয়েস্ট সময়ের মধ্যে করতে হবে। যদি 1 ঘন্টার মধ্যে করা যায় আরো ভালো, 24 ঘন্টার মধ্যে করলে আরো ভালো, 48 ঘন্টার মধ্যে করলেও ভালো। এরপরে যখন যাবেন তখন কিন্তু আলামত গুলো নষ্ট হতে থাকে। এটা আর এই ডিএনএ প্রোফাইলিং করা হয় শুধু যে একদম পুরুষ মানুষের সিমেন্ট থেকে এটা নির্ধারণ করা হয় তা না। মুখের লালা, হ্যাঁ, নখের আঁচড়, হ্যাঁ, নানা ধরনের চুল, চুলও যদি পাওয়া যায় ভিকটিমের শরীরে, যদি দেখা যায় যে ওই আসামির চুল পাওয়া গেছে, ধস্তাধস্তি এসে চুল টেনে ধরছে, তো সে চুলও যদি পাওয়া যায়, চুল থেকেও কিন্তু আসামি শনাক্ত করা যায়। বা আসামি যদি নখের আঁচড় দেয় মেয়ের শরীরে কোথাও ধস্তাধস্তির পর্যায়ে, নখের আঁচড় থেকেও কিন্তু আপনার ওই আসামিকে শনাক্ত করা যাবে। এখন ওই যে ফরেনসিক এভিডেন্স যেটা যুক্ত করা হয়েছে, এটা হিউজ একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয়, পড়লে এইভাবে শনাক্ত করা যাবে। আর আরেকটা বিষয় হলো যে যখন গণরেপ হয়, হ্যাঁ, 9-3, যখন গণরেপ হয় অর্থাৎ যখন আসামি থাকে একের বেশি, তো গণরেপের ক্ষেত্রে আহ, এই ক্ষেত্রে কিন্তু আলামত আপনার ক্রস ম্যাচিং হওয়ার সম্ভাবনা থাকে। ক্রস ম্যাচিং হতে পারে কিভাবে? ধরেন 3 জন হলো আসামি। এখন ভিকটিমের কাছে যখন 2 জন পর্যন্ত, মেডিকেল সায়েন্সে আমি যতটুকু জানি, ফরেনসিকের উপর ক্লাস করেছি, ইন্ডিয়াতে ট্রেনিংও করেছি, আমি যতটুকু জানি যে আহ, এরকম যে 2 জন পর্যন্ত ঠিক আছে। 2 জন পর্যন্ত হলে 2 জনকে শনাক্ত করা যাবে। ধরেন আসামি হলো 2 জন, 2 জন মিলে রেপটা করেছে, তো 2 জনের সিমেনই আলাদা করা যাবে এবং এটা তাকে আটকানো যাবে, ধরা যাবে যে তোমরা এই কাজটা করেছো। কিন্তু যখন 2-এর বেশি হয়, 3, 4, 5, 6 এরকম যখন হয় গ্যাং রেপ, 2-এর বেশি যখন হয়, যদিও 2 জনেই গ্যাং রেপ হবে, বাট আলামত বা মেডিকেল টেস্টের ক্ষেত্রে 2-এর বেশি হলে ক্রস ম্যাচিং হয়, তখন কোনোটাই ভালোভাবে শনাক্ত করা যায় না। ধরেন 5 জন আসামি, তো 5 জন আসামিকেই কিন্তু মানে সিমেনের মাধ্যমে বা অন্য আলামতের মাধ্যমে ক্রস ম্যাচিং হয়ে যায়, একটা আরেকটার সাথে মিশে যায় এমন ভাবে যে তখন কোনোটাই সঠিকভাবে পাওয়া যায় না যে কার এটি। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে এটা অবশ্য ফরেনসিক আমাদের দেশে এখন খুবই ভালো, খারাপ না। আমাদের সিআইডি তে একটা ফরেনসিক ল্যাব আছে পুলিশের, এটা খুবই চমৎকার একটা জিনিস। এটা পুরা, যদিও বাংলাদেশে সব জায়গায় থাকা উচিত, বাট এই একটা ল্যাব দিয়ে আসলে সারা বাংলাদেশে ওইভাবে করাটা কঠিন। আর আলামত সংরক্ষণ একটা বিষয় আছে। আলামতটা যদি সঠিকভাবে সংরক্ষণ করা না যায় তাহলে এটা কিন্তু সংগ্রহ করলেও নষ্ট হয়ে যায়। ধরেন এক জায়গায় হত্যা হয়েছে, তো হত্যা হওয়ার পরে সেই রক্তটাকে কালেক্ট করতে হবে। এখন রক্তটা আমি একটা বক্সে ভরে কালেক্ট করলাম, এই যে রক্ত, হ্যাঁ, বা আসামি একজনকে খুন করতে গিয়ে আসামি নিজের হাত কেটে গেছে, ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরি লেগে আসামি নিজের হাতই কেটে গেছে, তখন এই রক্তটা কালেক্ট করা হলো যে এটা আসামি রক্ত কিনা, বা এটা কার রক্ত, বা ভিকটিমের ছাড়া এটা কার কার রক্ত, তার কোনো আত্মীয় স্বজনের সাথে এই রক্তটা মেলে কিনা। তো এই রক্তটা যে আপনি সংগ্রহ করলো, সিআইডি ধরেন সংগ্রহ করলো বা ক্রাইম সিন সংগ্রহ করলো, সংগ্রহ করার পরে এটাকে কিন্তু প্রপার টেম্পারেচারে সংরক্ষণ করতে হবে, ফ্রিজে রাখতে হবে, সঠিক তাপমাত্রায় রাখতে হবে। এখন দেখা গেল সংগ্রহ করে 2 মাস ধরে ল্যাবের মধ্যে ফেলে রাখলো, ফ্রিজেও রাখলো না বা সঠিক তাপমাত্রায় রাখলো না, কারণ তাদের তো আর একটা দুইটা টেস্ট করতে হয় না, হাজার হাজার সারা দেশ থেকে এসে জমা হচ্ছে আলামত। তো এটা কিন্তু টেস্ট করতে অনেক দিন লেগে যায়। তো এটাকে যদি সঠিক টেম্পারেচারে বা সঠিকভাবে সংরক্ষণ করা না হয়, তাহলে এটা সংগ্রহ করার পরেও এটা কোনো কাজে দেবে না, নষ্ট হয়ে যাবে। তো এই জন্য ফরেনসিক এভিডেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সঠিক তাপমাত্রায় বা সঠিক পদ্ধতিতে ওই নমুনাগুলো সংরক্ষণ করা। এটা কিন্তু না করলে ওই 24 ঘন্টা 48 ঘন্টায় কোনো কাজ হবে না। এগুলো নষ্ট হয়ে যাবে। যেমন আমরা একটা মাংস যদি ফ্রিজে না রাখি সঠিকভাবে, ডিপে যেটা রাখতে হবে সেটাকে যদি আপনি নর্মালে রাখেন, তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক এই ফরেনসিক নমুনাগুলো কিন্তু সঠিক তাপমাত্রায় রাখতে হবে। তো আসলে ধর্ষণের ক্ষেত্রে কিছু বলার নাই, এটা তো আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আসলে কোন গ্রাউন্ডে ইয়া চাইতে হবে। আর একটা বিষয় হলো যে অনেক সময় স্বামীর বিরুদ্ধে স্ত্রী এই মামলাগুলো দিয়ে থাকে, অনেক ক্ষেত্রেই দেখা যায়। এই ক্ষেত্রে আপনি যেভাবে ডিফেন্স নেওয়া উচিত ওইভাবে নেবেন, যে
তার সাথে আমার বিবাহ বলবৎ আছে, তারপরেও সে আমার সাথে এই ধরনের মামলা দিয়েছে। যদি আপনার কাবিননামা থাকে শো করবেন বা করবেন। তো এইগুলো আপনাকে আসলে মানে প্রমাণ করতে হবে রেলিভেন্ট পেপারস জমা দিয়ে। যদিও আমাদের দেশে ম্যারিটাল রেপ নেই, আহ, এটা ইন্ডিয়া বা আরো কিছু দেশে এটা চালু হয়েছে যে স্ত্রীর সাথেও যদি তার কনসেন্টের বিরুদ্ধে, আমাদের 375-এ যদিও বলা আছে, বাট অতটা শক্তভাবে বলা নাই আর কি। স্ত্রী হলে তার কনসেন্টটা আসলে ওইভাবে কোর্ট দেখে না। আর মেয়েরাও আর এই বিষয়ে আদালতে অভিযোগ করতে যাবে না সাধারণত। এটা তো যে যাওয়া উচিত না। বাট অন্য দেশে কিন্তু প্রেক্ষাপট আলাদা। স্ত্রীর কনসেন্ট ব্যতীত তার সাথে কোনো ধরনের এই ধরনের সম্পর্ক করলে সে কিন্তু ম্যারিটাল রেপের মামলা দিতে পারে, অর্থাৎ বৈবাহিক রেপ। এটা কিন্তু অন্যান্য দেশে খুব স্ট্রং হচ্ছে, আর এটা যদি বাংলাদেশে চালু হয় তাহলে তো বোঝেন কি অবস্থা হবে। যদিও 375-এ এরকম একটা বিধান কিন্তু আছে। এই হচ্ছে বিষয়, আর কিছু জানার আছে? ওইভাবে 11টা বেজে গেছে এই কয়টা কথা বলতে বলতে। স্যার, জি, রাহেন ভাই বলেন। আমার চাচাতো ভাইকে বিদেশে নিবে বলে এই 9 লাখ টাকা নিছে। হুম। একটা চেক দিয়ে গেছে, আর 100 টাকার 50 টাকার সাইন করা, ইসে সাইডে সাইন করা, ডাইন সাইডে, মাঝখানে ডাইন সাইডে সাইন করা, যেখানে সাইন করা যায় না। সাইন তো মূলত উপরে উপরে করতে হয়, নয়তো নিচে করতে হয়, কিন্তু মাঝখানে এই ডান পাশে সাইন করা। 150 টাকার স্ট্যাম্প আর একটা চেক দিয়ে গেছে, আর কোনো ডকুমেন্টসই নাই। এখন বিদেশে পাঠানোর কোনো খবর নাই। একটার পর একটা বলতেছে যে চলতেছে, কার্যক্রম চলতেছে, প্রসেস চলতেছে। তো যে অবস্থা দেখতেছি স্যার, ওর থেকে টাকাও তুলতে পারবো না মামলা ছাড়া। তো এখন কিভাবে আগালে ভালো হয়? আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে যেহেতু আপনাদের কাছে টাকা নিয়েছে, এটা আপনাদের পক্ষ থেকে অ্যাডমিটেড। টাকা না নিলে তো আর কেউ চেক দেবে না বা স্ট্যাম্পও দেবে না, এটা একজন রিজনেবল মানুষই বোঝা উচিত। তো এখন উনি ওইখানে ব্লাঙ্ক স্ট্যাম্প দিয়েছে কিন্তু স্বাক্ষর করেছে মাঝখানে, তার মানে আপনি যে কোনো কিছু লিখে নেবেন এই সুযোগটা আপনার নাই, বা নীতি আছে নৈতিকতার দিক আছে থেকে। স্যার, হ্যাঁ, আছে হ্যাঁ, আছে। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে আচ্ছা, মাঝখানে, মাঝখানে তাহলে সাইড আমি দিয়ে আর কোনো লাগছে। আচ্ছা, আমি আর কোনো পরামর্শ না দিই, কারণ আমি আসলে অনেক কথা বলতে পারবো না যে আপনি লিখে নেন বা কিছু করেন, এটা আমার বলা ঠিক হবে না। জি স্যার, তবে স্যার আপনার, বুঝতে পেরেছি। হুম। এখন আপনার যেহেতু আছে কি বলে, চেক আছে, যেহেতু চেকে কি উনি অ্যামাউন্ট উল্লেখ করে দিয়েছে? না, ব্লাইঙ্ক চেক, সাইন করা শুধু। আচ্ছা, তাহলে তো আজকে পড়িয়ে দিয়েছি আপনার, হুম হুম হুম। এটা নিয়ে আর কিছু বলার নাই। আপনি ঠিক। দেখেন কি করবেন আর কি। আমি থ্যাংক ইউ যেহেতু স্যার। আপনাদের পড়িয়ে দিয়েছি, এখন যদি ভালোভাবে টাকা না দেয় আপনি তাকে বলেন যে আপনার চেক আছে আমার কাছে, আহ সুতরাং আপনি টাকা দিয়ে দেন, এই একটু ভয়টাই দেন, হয়তো বা টাকা দিয়ে দেবেন। চেক রাখা তো কঠিন, তার তো টেনশন হওয়ার কথা। আমাদের অর্থ ঋণ, অর্থ জারি নিয়ে ক্লাস দিয়েন, যদি কিছু মনে না করেন, একটা ক্লাস দিয়েন। অর্থ ঋণ। অর্থ ঋণ, অর্থ জারি, এগুলো কিছুই বুঝি না। কোর্ট প্রসিডিউর গুলো বুঝি না। হাইকোর্টে কখন যাওয়া লাগে, কখন এই আচ্ছা, কি করতে দেখি, হয়। আজকে তো আর সম্ভব না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের আর দুইটা ক্লাসের মধ্যে আমি শেষ করে দেবো, আগামী শুক্র শনি। তো আগামী শুক্র শনি মনে হয় আমার পক্ষে নেওয়া। আচ্ছা, আমি যুক্ত হব, আমার বোর্ড থাকবে না, হ্যাঁ, কোনো বোর্ড থাকবে না। বোর্ডের দরকারও নাই, তাই না? বোর্ড কি আমাদের লাগে খুব একটা? ভালো হয় থাকলে। খুব একটা কিন্তু আমাদের এই হোয়াইট বোর্ড দরকার হয় না। তো আমি 9টার সময় যুক্ত হব, দরকার হয় আমি সাদা খাতা রাখবো, খাতায় যদি কোনো কিছু লিখতে হয় ক্যামেরা অন থাকবে, আপনারা দেখে নিন। তাহলে আমি শুক্র শনি ক্লাস নিতে পারবো, আগামী শুক্র শনি, আহ আশা করি। কারণ আমি আসলে একটা জায়গায় যাব, আমি ওইখান থেকে যুক্ত হব, সমস্যা নেই। স্যার, আরেকটা বিষয়, হ্যাঁ। এই পর্চা চিনার উপায়গুলা একটু দিতে পারবেন কাইন্ডলি? আচ্ছা, আমি আপনাকে বলি, এটা অন্যভাবে নেবেন না। পর্চা চেনার উপায়
বা যারা সিভিল প্র্যাকটিস করেন আপনারা প্লিজ অন্যভাবে নেবেন না। আমি ওই মানে এরকম মনে করেন না যে আমার বই এই কারণে কিনতে বলতেছি। আমার একটা ভূমি আইনের বই আছে, বাংলাদেশের ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনা, বাংলাদেশের ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনা। আমার বইটা বেরোবে আজকে, মোটামুটি কাজ শেষ হয়েছে এভিডেন্স একটা। কিন্তু আপনারা যারা সিভিল প্র্যাকটিস করেন আমি আপনাদের বলতেছি আপনারা আমার বইটা কালেক্ট করবেন। ওয়াজেদ ভাইয়ের দেখছে আমার বই, না ওইটার দাম হচ্ছে 500 টাকা। নীলক্ষেত থেকে নিলে আপনার 500 টাকা দাম, হয়তোবা ডেলিভারি চার্জ যদি অনলাইনে নেন 20-30 টাকা, 30 টাকা নেবে হয়তোবা। এমনি মূল দাম হলো 500 টাকা। যদি 500 টাকায় আপনাকে না দেয়, যদি 500 টাকার বেশি চায় ওই বইটার দাম, তাহলে আমাকে নক দেবে। হ্যাঁ, তাহলে আমি পাঠাইতে পারবো যে কোনো জায়গায়, তাহলে আমি পাঠাইতে পারবো, আমার স্টাফ দিয়ে পাঠাবো। ওরা যদি 500 টাকার বেশি চায়, কোনো জায়গা 700-800 যদি চায়, তাহলে আমাকে নক দেবে। আচ্ছা, তো এই বইটা যদি আপনি কেনেন, আপনারা যারা অলরেডি দেখেছেন সে মন্তব্য করতে পারবেন, না দেখে মন্তব্য করতে পারবেন না। পর্চা চেনার উপায় থেকে শুরু করে জমির খতিয়ানের অংশ পর্যন্ত কিভাবে বের করতে হবে অঙ্ক করে দেয়া, একদম বাচ্চাদের মতো করে। যে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল কিভাবে আপনি বের করবেন, খতিয়ানের কোন চিহ্ন থাকলে কত শতাংশ, কার নামে কত শতাংশ কিভাবে বের করবেন। যারা দেখেছে মোজাম্মেল হক ভাই হয়তো বা দেখেছে, যারা দেখেছেন মানে না দেখলে এটা বলতে পারবেন না। তো আমি এমন কিছু রাখি নাই যে আপনার একজন সিনিয়রের কাছে যাইতে হবে, এমন কোনো কিছু আমি বাকি রাখি নাই। হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সিভিল মামলায়, আমি যখন বিচারক ছিলাম সিভিল কোর্টে, আমি এমন কিছু রাখি নাই যে ওই বইতে আমি সব দিয়েছি, প্র্যাকটিক্যাল সব বিষয় এবং নোট আকারে, স্পেশাল নোট আকারে, শর্ট নোট আকারে আমি একদম শিশু ভার্সনে আমি লিখেছি। একটা সাধারণ যিনি লয়ে পড়ে না সেও বুঝতে পারবে। তো আপনাদের কাছে অনুরোধ, ওই বইটা যদি সংগ্রহ করেন তাহলে কোন পর্চা দেখলে মানে শুধু আকৃতি দেখেই বলে দেয়া যাবে যে এটা কি সিএস নাকি এসএ নাকি আরএস। হ্যাঁ, মানে আকৃতি দেখে আপনি দূর থেকেই বলে দিতে পারবেন, যে ওই কাগজের ফরম্যাট দেখেই বলে দেয়া যাবে এটা কোন ধরনের পর্চা। তো সবকিছু সেই বইতে আছে। আপনারা ওই বইটা, বইয়ের নাম হলো আহ বাংলাদেশের ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনা। আমার নাম বললেই হবে, শেখ মুজাহিদুল ইসলাম। এই নাম বললেই আপনার নীলক্ষেতে সব দোকানে আছে, বাংলাদেশের ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনা। প্রায় 700 পেজ, আমার এক্স্যাক্টলি মনে নাই, 700 পেজের আশেপাশে হবে, 680টা সেরকম। মানে আপডেট বইটাই আছে, 2024 সালে বের হয়েছে। তো এটা আপনারা নিলে দেখবেন যে আমার কাছে আপনাদের একটা প্রশ্ন করার থাকবে না। আমি যেভাবে পড়াচ্ছি ঠিক মনে হবে যে আমিই পড়াচ্ছি ভূমি আইনটা। এটা যারা নিয়েছে তারা জানে। তো আপনারা এই বইটা কালেক্ট করতে পারেন। যদি আমার মনে হয় যে আপনার বেস্ট বই হবে এটা, আপনার টেবিলে যে কয়টা বই আছে আপনার কাছে এটা বেস্ট বই মনে হবে আমার বিশ্বাস। বাকিটা হলো আপনারা পড়ার পরে মন্তব্য করতে পারবেন। তো যেহেতু আমি আসলে সিভিল আপনাদের পড়াচ্ছি না, ওয়াজেদ ভাই আমাকে দায়িত্ব দিয়েছে শুধু ক্রিমিনাল বিষয়টা পড়ানোর জন্য, এই জন্য আসলে পর্চা টর্চায় যদি আমি এখন ঢুকি তাহলে আসলে মানে বিষয়টা কেমন হয়ে যায় যে একজন সিভিল পড়ালো তারপরে আবার আমি আপনাদের সিভিল পড়াচ্ছি, তাহলে তো কেমন হয়ে গেল যে আমাকে তো শুধু ক্রিমিনাল পার্টটা বলা হয়েছিল পড়াইতে। তো এই জন্য আপনারা, আমরা শুধু ক্রিমিনালের মধ্যেই থাকি। হ্যাঁ, ক্রিমিনাল পার্টটার মধ্যে থাকি। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে ওই বইতে ইনশাল্লাহ আপনারা পাবেন, আপনার মনের কথাগুলোই ওই বইতে লাগবে। তো বাংলা, দুইটা বই একসাথে কিনবো ইনশাল্লাহ, বের হ্যাঁ, হোক ওইটা। আচ্ছা। এটা অলরেডি, বাংলাদেশে ভূমি আইনের বইটা অলরেডি মার্কেটে আছে। আর সাক্ষ্য আইনেরটা যেদিন আসবে আপনারা ওয়াজেদ ভাইয়ের পেজে যদি আপনারা থাকেন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন, আমি ওয়াজেদ ভাইয়ের গ্রুপে পোস্ট দিয়ে দিব। জি ওই স্যার। গ্রুপে থাকলে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আর এমনিতে আর কারো কোনো প্রশ্ন আছে? কারণ আসলে পর্যায়ে গেলে অনেক সময় লাগবে, না হলে আমি আপনাদের আলোচনা করে দিতাম। ছোট কোনো বিষয় না। হ্যাঁ, ওইখানে আমি দিয়ে দিই যখন এভিডেন্স অ্যাক্টের বই বের হবে। তাহলে যদি কারো প্রশ্ন না থাকে তাহলে মনে হয় আজকে আমরা এখানে শেষ করতে পারি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন নাই।
তাহলে আমরা আগামী ক্লাসে দেখি, আপনারা যত প্রশ্ন আছে খাতায় লিখে রাখবেন যে 164, জটিল, এই 164 বলতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথাটা বলতেছেন, তাই তো? 164 বলতে আপনি ফৌজদারি কার্যবিধির 164 ধারার কথা বলতেছেন, কনফেশনাল স্টেটমেন্ট, এটা লেজার। এটা জটিল কিছু না, আপনাদের আগামী ক্লাসে আমি রিট্রাক্টেড কনফেশনটা একটু পড়াবো। 164 ধারা নিয়ে আগামী ক্লাসে আমি মিনিমাম 1 ঘন্টা আলোচনা করে দিব আপনাদের। আর অনেকে দোষ প্রত্যাহার, দোষ স্বীকারোক্তি প্রত্যাহার করতে চায়। হ্যাঁ, বিচারিক পর্যায়ে গিয়ে বলে যে আমি স্বেচ্ছায় দোষ স্বীকার করি নাই। এটার ভ্যালু কতটুকু হবে, অর্থাৎ রিট্রাক্টেড কনফেশন, প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি, এটার উপরও আপনাদের আমার কেস ডিসিশন সহ আলোচনা আমি করে দিব আপনাদের, যে এটা কোন কোন গ্রাউন্ডে এটা সফল হয় এবং কোন কোন গ্রাউন্ডে সফল হয় না। ঠিক আছে, আগামী ক্লাসের প্রথম 1 ঘন্টায় আমরা 164 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, যদি সুস্থ থাকে। অর্থ ঋণ, অর্থ জারি, আর হচ্ছে আর একটা বিষয় বললেন, আচ্ছা, অর্থ ঋণটা পড়ানো তো কঠিন হয়ে যাবে। বিষয়টা হলো সিভিল জাজদের কাছ থেকে বুঝলে আরো বেশি ভালো হতো। নিয়ে একটা ক্লাস নিয়েন স্যার, ওকে ঠিক আছে, আমি চেষ্টা করবো অর্থ ঋণ অর্থ জারি নিয়ে। আচ্ছা, বোর্ড লাগবে না, আমি ইয়া করব কি বলে, যদি আগামী শুক্র শনি থাকি বাসায়, আমার এক জায়গায় যাওয়ার কথা, সেখানে অ্যাড হওয়ার সুযোগ আছে, বাট বোর্ড তো আর নিয়ে যেতে পারবো না কোনো আত্মীয়ের বাসায়। তো যদি আমি কাগজে লিখি, আপনি এই বোর্ডের মতোই দেখতে পাবেন। আর যদি ইনকেস সম্ভব না হয়, তাহলে আমি অজিত ভাইকে বলে দিব আমাদের, তাহলে আগামী সপ্তাহ বন্ধ থাকবে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করবো, সমস্যা নেই, আমি আপনাদের কোর্স শেষ করে দেবো। যা যা জিজ্ঞাসা আছে সবগুলো আমি, মানে আগামী 2টা ক্লাস আমাদের লাগবে, এর বেশি লাগবে না। সে আগামী সপ্তাহে হতে পারে, তার পরের সপ্তাহে হতে পারে। আর বাই দিস টাইম আপনি একটা সময় পাচ্ছেন, লং সময়, যে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা এতদিন যেটা বুঝতেছেন না যে এটা আসলে কি হবে, আইনের কোনো কিছু বুঝতেছেন না, এটা নোট রাখবেন। আমি জয়েন করার সাথে সাথে প্রশ্ন করবেন, আমি তো প্রশ্ন ভয় পাই না, এটা জানেন, যে প্রশ্ন, আমি বরং প্রশ্ন করলে আরো খুশি হই, কারণ আপনার জানার ইচ্ছা আছে, আমি জানলে অবশ্যই জানাবো। তো প্রশ্ন লিখে রাখবেন, না হলে ভুলে যাবেন, লিখে রাখবেন। আমি ঘুরতে যাচ্ছি না, আমি ঘুরতে যাচ্ছি না, আমার কানে একটু সমস্যা, ওই রাতে বাসায় থাকবো, ডাক্তার দেখানোর কথা আর কি। তো এমন কিছু না যে আমি ক্লাসে জয়েন করতে পারবো না, বিষয়টা এরকম না। তো দেখা যাক আর কি, নাও যাওয়া লাগতে পারে, গেলে বলবো আর কি। না পারলে জানিয়ে দেব। কিন্তু আমার এতে মানে চেষ্টার কোনো কম থাকবে না যে আমি এক জায়গায় গেলে যে ইয়া হবে না, সেটা না। আর রেকর্ডিং দিয়ে কি করবে, কথা তো বললাম, আসলে কি রেকর্ডিং কোনোদিনও শোনা হয় না, এটা দেখবেন কোনোদিনও শোনা হয় না, এটা পড়েই থাকে। এটা দেখবেন, আমার কথার সাথে মিলাই নেবেন, রেকর্ডিং আসলে কোনোদিনও শোনা হয় না, বরং রেকর্ডিং যে হচ্ছে এটা যদি আপনার মাথায় থাকে, আপনি অনেক কিছু কিন্তু মনোযোগ দিবেন না। যে ভাইয়া কি বলতেছে, এটা তো আমি পরে কোনো একদিন শুনতেই পারবো। এটা কিন্তু আর আপনি মনোযোগ দিবেন না। কিন্তু যদি রেকর্ডিং না থাকে, তাহলে আপনার কান কিন্তু একদম হরিণের কানের মতো এইভাবে খাড়া হয়ে থাকবে শোনার জন্য, যে একটা কথা মিস হয়ে গেলে তো আমি আর পাবো না। বরং এই জন্য আরো রেকর্ডিং না থাকাই ভালো। এটা রেকর্ডিং থাকলে আরো ক্লাসে মনোযোগ আসে না, যে পরে শুয়ে শুয়ে ঘুমাই ঘুমাই, হ্যাঁ তখন এক সময় শুনবো, আর শুনতেও ভালো লাগে না, কেমন যেন লাগে। আর আমার কণ্ঠের যে অবস্থা, তাতে আমার মনে হয় যে রেকর্ডিং ক্লাস আরো বেশি ঘ্যাট 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 করবে, আপনি মানে কিছুই বুঝতে পারবেন না। এই জন্য আহ, দরকার নেই রেকর্ডিং দিয়ে কি করবেন, লাইভ ক্লাস নিলাম, এত প্রশ্ন করলেন, এরপর রেকর্ডিং এর কি দরকার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।